আচ্ছা, তো আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে। আমরা তোমাদের জন্য হচ্ছে 3-4 মিনিট ওয়েট করছি। এখন আমাদের ক্লাস যেটা আছে আমরা ক্লাসে প্রোগ্রেস করব। সো তোমাদের হচ্ছে ছোট ছোট প্রশ্ন ছিল, ওই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে যে কেন অফ হয়ে গেছে, ক্লাস কোথায় পাবা, এলএমএস এ পাবা। তো আমরা আমাদের মেইন পোর্শনে ফিরে যাই। কালকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা অর্ধেক শিখছিলাম। আজকে বাকি যতটুকু আছে, যেমন দ্রাব্যতা থেকে শেষ পর্যন্ত যতটুকু আছে আমাদের, আমরা ওটা পড়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি, কি বলো? তোমরা বললে শুরু করবো। একজন আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে শুরু করি, আস্তে আস্তে আগাই। আচ্ছা, দেখো দ্বিতীয় অধ্যায় মানে দ্রাব্যতা, তারপরে আয়ন শনাক্তকরণ, দ্রাব্যতা কেস, কি বলে দ্রাব্যতা গুণফল, তারপর সময়ান প্রভাব, তারপরে আয়ন শনাক্তকরণ, এগুলো হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। সো আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো এটা হচ্ছে দ্রাব্যতা। সো দ্রাব্যতা জিনিসটা কি? দ্রাব্যতা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এটা একটা ডেফিনিশন যে আসলে দ্রাব্যতা আসলে কি, যে একটা কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলি। এখন এই দ্রাব্যতাটা আমরা কিন্তু তিন ভাবে প্রকাশ করতে পারি। কি কি ভাবে, আমি এটা একটা চার্ট আকারে লিখছি, দেখো। দ্রাব্যতাকে লেখা যায় গ্রাম পার 100 গ্রাম, অথবা লেখা যায় গ্রাম পার লিটার, অথবা মোল পার লিটার। এখন প্রত্যেকটা জিনিস কি বোঝায় দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। এটা বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য আছে ওইটাকে দ্রাব্যতা বলে। ঠিক আছে। তারপরে পরেরটা হচ্ছে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার বলতে বোঝায় যে 1 লিটার দ্রবণে আসলে কত গ্রাম দ্রব্য আছে। আচ্ছা, এখানে একটু বলে নিই, এই যে গ্রাম পার 100 গ্রাম যেটা আছে, এটাকে আমরা বলি একক বিহীন দ্রাব্যতা। একক বিহীন দ্রাব্যতা। কেন একক বিহীন দ্রাব্যতা বলি? দেখো, এই গ্রামের সাথে এই গ্রাম যদি কাটা যায় তাহলে কিন্তু একক থাকতেছে না। বাট এই যে গ্রাম পার লিটার, এটাতে কিন্তু একটা একক তুমি পাবা, এটা একক ধরো গ্রাম পার লিটার এভাবে থাকে। বা তুমি এটাকে জিএল ইনভার্স এভাবে লিখতে পারো। সো গ্রাম পার লিটার হচ্ছে 1 লিটারে যত গ্রাম দ্রবীভূত থাকে, এটা একটা দ্রাব্যতা। অবশ্যই টেম্পারেচারটা নির্দিষ্ট থাকা লাগবে। তারপর হচ্ছে মোল পার লিটার, তার মানে 1 লিটারে যত মোল আছে, যেটা যে আমরা ঘনমাত্রা বলি, ওইটাও কিন্তু একটা দ্রাব্যতাই। সো এগুলো ইলাবোরেটলি একটু লেখা আছে এদিকে দেখো। যে গ্রাম পার লিটার বলতে কি বোঝায়, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে, দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে সেটাকে দ্রাব্যতা বলে। এখন ফার্স্ট অফ অল দেখো, আমি আগের স্লাইডটা যদি একটু যাই, দ্রাব্যতা বোঝার জন্য আমাদের তিনটা জিনিস বোঝা লাগে। তিনটা জিনিস হচ্ছে দ্রব, দ্রাবক, আর হচ্ছে দ্রবণ। এই তিনটা জিনিস বুঝতে হয়, যে দ্রব কাকে বলে, দ্রাবক কাকে বলে, দ্রবণ কাকে বলে। এটা একটা সিম্পল উদাহরণ আছে, যদি আমরা একটু দেই সহজভাবে। উদাহরণটা কেমন? সাপোজ ধরো আমরা একটা কি বলে পাত্র নিলাম, আমি একটু ডিফারেন্ট কালারে আঁকি এটাকে। ধরো এটা একটা পাত্র। ওকে, এই পাত্রর মধ্যে তুমি হচ্ছে পানি দিলা। সাপোজ এটা হচ্ছে পানি। ওকে, এটাতে দিলা পানি, তার সাথে ধরো তুমি হচ্ছে চিনি অ্যাড করলা। এখানে চিনি অ্যাড করলা, কিছু সংখ্যক চিনি অ্যাড করলা। এখন যখন পানির মধ্যে চিনি দিই তখন কিন্তু আমরা একটা শরবত তৈরি করতে পারি। সো জিনিসটা হচ্ছে, এই যে পানিটা, পানিটা হচ্ছে তোমার দ্রাবক। তোমার যে চিনিটা, এটাকে বলতে পারো তুমি দ্রব। আর যে শরবতটা তুমি পাবা, এইটা হচ্ছে তোমার দ্রবণ। সো দ্রব, দ্রাবক এবং দ্রবণ চেনার জন্য আমরা চিনির শরবতের উদাহরণ দিতে পারি। ধরো তুমি পানির মধ্যে চিনিটা দিলা, পানিটা হচ্ছে তোমার দ্রাবক। যে চিনিটা দিলে চিনিটা হচ্ছে দ্রব, এবং পানি এবং চিনি মিলে যেটা হইলো সেটা হচ্ছে তোমার দ্রবণ। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আসলে দ্রব, দ্রাবক এবং দ্রবণ জিনিসটা কি। সো এই জিনিসটা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী পড়াটা এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখো, এখানে আমরা বলছি যে দ্রাব্যতা যে তিনটা ধরন আছে, এই তিনটা ধরনের একটা একটা করে দেখাইলাম। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে, অবশ্যই দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব থাকে তাকে বলি আমরা দ্রাব্যতা। তার মানে তুমি যে দ্রাবকটা নিবে এটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকতে হবে। ওই
100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম থাকবে সেটাকে আমরা বলবো দ্রাব্যতা, এবং তার একক হবে গ্রাম বাই হচ্ছে 1000, সরি 100 গ্রাম। তার মানে এটাতে কিন্তু আলটিমেটলি কোনো একক থাকতেছে না। আমি এর আগেও লিখছি যে এটা হচ্ছে একক বিহীন দ্রাব্যতা। যেমন এখানে লিখছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, 15 গ্রাম, মানে 15 লেখছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 15, এটা দিয়ে বুঝায় যে টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তোমার 100 গ্রাম দ্রাবকে সোডিয়াম ক্লোরাইড থাকে কতটুকু, বা খাদ্য লবণ থাকে হচ্ছে 15 গ্রাম। দেখো এখানে কিন্তু এই দ্রাব্যতাটার কোনো একক দেয় নেই। যখন আমরা একক না দিই তখন আমরা বুঝবো যে গ্রাম পার 100 গ্রামে আছে। তার মানে 100 গ্রাম দ্রাবকে তোমার সোডিয়াম ক্লোরাইড থাকবে কতটুকু, 15 গ্রাম। আশা করি বুঝতে পারছি এই জিনিসটা। পরেরটা দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব, এটা হচ্ছে গ্রাম পার লিটার। তার মানে 1 লিটার বা 1000 মিলিলিটারে যত গ্রাম দ্রব থাকবে সেটাই হচ্ছে দ্রাব্যতা। এটাকে প্রকাশ করে গ্রাম পার লিটার দিয়ে। ওকে, এই যে এখানে একদম ইলাবোরেটলি লেখা আছে, তো এটা একদম ইজি। তারপরে যেই সিস্টেমটা সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার বা 1000 মিলিলিটারে যত মোল দ্রব, এটা কিন্তু মাথায় রাখবা। একটাতে ছিল গ্রাম, একটু মার্কিং করে দেখিয়ে দিই, এটাতে কিন্তু ছিল গ্রাম আর এটাতে কিন্তু মোল। সো যখন মোল পার লিটারে থাকবে তখন আমরা সবাই জানি যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। মানে ঘনমাত্রা জিনিসটা একটা দ্রাব্যতা। আবার দ্রাব্যতা দিয়েও কিন্তু আমরা ঘনমাত্রা জিনিসটাকেই আসলে বুঝতে পারি। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রাবকে বা দ্রবণে যতটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এই ছিল আমাদের কথা দ্রাব্যতা নিয়ে ইনিশিয়াল কথাবার্তা। এখন দেখো এই দ্রাব্যতাটার ক্ষেত্রে প্রত্যেকবারই বলছে তোমার টেম্পারেচার নির্দিষ্ট, প্রত্যেকবার। কারণ টেম্পারেচারে হেরফের হইলে কোন একটা দ্রবের দ্রাব্যতা চেঞ্জ হতে থাকে, বা কোন একটা দ্রবণে কোন একটা দ্রবের সলিবিলিটিটা তাপমাত্রার সাথে উঠানামা করতে পারে। এখন কোন ধরনের দ্রবণ আমরা ইউজ করবো সেটা উপলক্ষে আমাদের দ্রাব্যতাটা কেমন হবে সেটা দিয়ে আমরা আলোচনা করবো। মানে তাপমাত্রার সাথে যে দ্রাব্যতার একটা সম্পর্ক আছে ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো তাপমাত্রা এবং দ্রাব্যতা যেটা আছে যে সম্পর্কটা, ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো দেখো, আমরা দ্রাব্যতা নিয়ে যখন কথা বলি তখন আমরা যে জিনিসটা ফার্স্ট অফ অল চিন্তা করি সেটা হচ্ছে দ্রবণের কনসেপ্টটা। সো দ্রব প্লাস দ্রাবক সমান সমান হচ্ছে দ্রবণ। এখন ধরো কোন একটা দ্রাবকে তুমি যদি দ্রবীভূত করো, তখন যদি পুরা দ্রবণের টেম্পারেচার কমে যায় সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কারণ তাপহারী বিক্রিয়াতে তুমি সাপোজ তুমি চিন্তা করো গ্লুকোজের সাথে যখন পানি মেশায় তখন আমরা জানি কি টেম্পারেচার কমে যায়। তার মানে এটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। আবার সোডিয়াম ক্লোরাইডের সাথেও যখন দিবে তখন কিন্তু টেম্পারেচার কমে যাবে, তার মানে ওটা একটা তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়াতে আসলে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে না কমে, এটা আমাদের চিন্তা করতে হবে। যেমন লাসা তেলের নীতি অনুযায়ী আমরা জানি কি, যে কোন একটা তাপহারী বিক্রিয়াতে যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন তোমার উৎপাদ বৃদ্ধি পাবে। তার মানে উৎপাদটা কখন বৃদ্ধি পায়, এই দ্রবণের ক্ষেত্রে। দ্রবণের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাপহারী কোন একটা দ্রবণে, তোমার কিন্তু সলিবিলিটিটা বাড়তে থাকে। মানে ধরো তুমি একটা দ্রবণের মধ্যে চিনি মিশাইতে পারো 5 গ্রাম 1 লিটারের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। যদি তুমি টেম্পারেচারটা বাড়াইতে থাকো তখন তোমার দেখবা বেশি পরিমাণ চিনি অ্যাড করা যায়। তোমরা চিনির সিরকা দেখছো না, ওটার মধ্যে দেখবা যখন তাপমাত্রা বাড়ানো হয় অতি বেশি পরিমাণ হচ্ছে তুমি কি চিনি অ্যাড করতে পারতেছো। মানে যখন তুমি তাপমাত্রা বাড়াবা কোন একটা তাপহারী দ্রবণে তখন কিন্তু তোমার কি সলিবিলিটিটা আলটিমেটলি বাড়তেছে। এখন কোন কোন লবণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আসলে সলিবিলিটিটা বাড়ে, ওই লবণগুলো নিয়ে আমি একটু কথা বলি। ঠিক আছে, দেখো কোন কোন লবণ হইতে পারে এর মধ্যে। যেমন তোমার সোডিয়াম নাইট্রেট হইতে পারে, NaNO3, ঠিক আছে, এটা হইতে পারে। তারপরে হচ্ছে তোমার পটাশিয়ামের যতগুলা লবণ আছে, K2CO3 পটাশিয়াম কার্বনেট, তারপরে KNO3 পটাশিয়াম নাইট্রেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট O7, অথবা পটাশিয়াম ক্রোমেট K2CrO4। এই যে লবণগুলো আছে এগুলাতে কিন্তু তুমি যদি তাপমাত্রা বাড়াও এগুলা কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওকে, কে যেন একজন বলতেছে কোনো কথা ঠিক করে আসে না, শুধু বেঁধে যায়। ওটা বলতে তোমার পার্সোনাল নেটওয়ার্কিং এর সমস্যা। অন্যরা সবাই ক্লিয়ারলি বুঝতেছো না, একটু বলো তো। আচ্ছা, ওকে। দেখো এইসব লবণের ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন কিন্তু দ্রাব্যতা বাড়ে। এর মধ্যে আরেকটা লবণ আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। সো এগুলার ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন কিন্তু তোমার দ্রাব্যতা
বৃদ্ধি পাবে। দেখো এটার যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, একটা গ্রাফ আঁকি ধরো, তোমাদের কিন্তু পরীক্ষাতে গ্রাফ আঁকতে পারে, আসতে পারে এমসিকিউ দিয়ে। ধরো আমরা একটা গ্রাফ আঁকি, যে এইখানে হচ্ছে তোমার দ্রাব্যতা, যেটাকে আমরা সলিবিলিটি বা এস দিয়ে প্রকাশ করলাম, আর এই সাইডে ধরো তোমার টেম্পারেচার বা তাপমাত্রা আছে। এখন এই যে তাপহারী দ্রবণগুলোর ক্ষেত্রে আসলে কি হয়, তাপহারী দ্রবণগুলোর ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন তোমার দ্রাব্যতা এইভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো তাপমাত্রা যখন বাড়াবা তখন দ্রাব্যতা বৃদ্ধি পায় এই লবণগুলোর ক্ষেত্রে। তোমাদের এগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে, যে কোন কোন লবণের ক্ষেত্রে। তোমার তো দেখবে এমসিকিউতে দিয়ে দেয় যে নিচে কোন লবণটি তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তখন কিন্তু আমাদের এগুলো একটু জানতে হবে। তো আশা করি বুঝতে পারছো, গ্রাফটা একটু একবার দেখে নাও। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা তাপহারী দ্রবণের ক্ষেত্রে জেনে গেলাম। এর পরবর্তী যেটা আছে তাপ উৎপাদী দ্রবণ, ওইটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। দেখো তাপ উৎপাদী কোন লবণগুলা বা কোন দ্রব্যগুলা পানিতে দিলে আসলে তোমার তাপ উৎপন্ন হয়, বা তাপ উৎপাদী দ্রবণ কোনগুলা। এই ক্ষেত্রে তুমি কয়েকটা লবণের উদাহরণ দিতে পারো, বা হইতেছে পদার্থের উদাহরণ দিতে পারো। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা পদার্থ। চুন, এটা পানিতে দিলে তোমার তাপ উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দিলেও তোমার তাপ উৎপন্ন হবে। তারপরে ধরো তুমি এই যে কেলাস পানিযুক্ত যে যৌগগুলো আছে না, যেমন গ্লুবাল লবণ, তারপরে কপার সালফেট 5 অনু পানি, জিঙ্ক সালফেট 7 অনুপানি, পানি ছাড়া যে অংশটা থাকে ওই অংশটা কিন্তু তুমি তাপ উৎপাদী দ্রবণ উৎপন্ন করে। কেমন? যেমন গ্লুবাল লবণ ছিল তোমার সোডিয়াম সালফেট 10 অনুপানি, বাট পানি ছাড়া যে সোডিয়াম সালফেটটা এটা কিন্তু তাপ উৎপাদী দ্রবণ। ওকে, তারপরে কপার সালফেট, তারপরে জিঙ্ক সালফেট যেগুলো আছে, তারপর হচ্ছে ফেরাস সালফেট। সো কেলাস পানিতে পানি ছাড়া বাকি অংশটা যেটা আছে ওইটা কিন্তু তাপ উৎপাদী দ্রবণ তৈরি করে। সো তাপ উৎপাদী দ্রবণ যেগুলো তৈরি করে এগুলা কি করে, তাপ উৎপাদীর ক্ষেত্রে যেহেতু তাপহারের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বৃদ্ধি পাইতো, তাপ উৎপাদীর ক্ষেত্রে কিন্তু ঘটবে তার উল্টাটা। তার মানে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই এটার, ধরো আমি একটা গ্রাফ আঁকলাম, অবশ্যই এই পাশে হচ্ছে তোমার এস বা হচ্ছে দ্রাব্যতা, আর এই পাশে থাকতেছে কি আমাদের তাপমাত্রা। সো এই ক্ষেত্রে যেহেতু দেখো এর আগের গ্রাফটা কি ছিল, তাপমাত্রা বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াইছিলে তোমার দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাইতেছিল। বাট এর পরে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে তাপ উৎপাদীর কথা চিন্তা করি, তাপ উৎপাদীর ক্ষেত্রে লাসাতেলিয়ার নীতি অনুসারে আমরা কি জানি, যদি তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়াও তাহলে কিন্তু তোমার কি উৎপাদটা কমে যাইতেছে না। বাট এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সেম, জাস্ট হচ্ছে কমে যাবে। তাপমাত্রা যখন তুমি বাড়াবা তখন দ্রাব্যতা কিন্তু ড্রাস্টিক্যালি কমতে থাকবে। আশা করি বুঝতে পারছো। নোট করা লাগবে অবশ্যই, তোমরা তো ক্লাস করতেছো, অবশ্যই খাতায় লিখবা না? অবশ্য রেকর্ডিং এ থাকবে। যদি হচ্ছে কি হয়, ধরো তোমরা অনেকে চিন্তা করো যে আমরা রেকর্ডিংটা হইতেছে করবো, বাট আলটিমেটলি করা হয় না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আসলে রেকর্ডিং করতাম না। আমরা কি করতাম, জাস্ট ক্লাস দেখতাম, রেকর্ড করে বসে থাকতাম, ওই রেকর্ড গ্যালারি পড়তো, কিন্তু কখনো হইতেছে মাথায় আর নেওয়া হইতো না। সো নোট করতে পারো। ওকে, সো এই লবণগুলোর ক্ষেত্রে তোমার কি হবে, যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন দ্রাব্যতা কমে যাবে। এবার আসো আমরা আরেকটা পার্ট আছে আমাদের, যেমন ক্যালাস। তো এই ক্যালাসের ক্ষেত্রে আসলে কি হবে, দেখো ক্যালাস বলতে কি বোঝায়, তো যেগুলার সাথে পানি যুক্ত থাকে ওইগুলাকে বলি আমরা ক্যালাস দ্রবণ। যেমন গ্লুবাল লবণ, গ্লুবাল লবণ কোনটা, সোডিয়াম সালফেট 10 অনু পানি তার সাথে থাকবে। ওকে, 10 অনু পানি। তারপরে ধরো হোয়াইট ভিট্রিয়াল যেটা আছে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট 7 অনুপানি, যেটাকে আমরা হোয়াইট ভিট্রিয়ল বলি, এটা একটা কেলাসিত দ্রবণ। তারপর হচ্ছে ফেরাস সালফেট, তারপর এটার সাথেও কি 7 অনুপানি থাকে। ওকে, তারপরে ধরো তুতে যেটা আছে কপার সালফেট 5 অনুপানি। তো এগুলো হচ্ছে কেলাস দ্রবণ। কেলাস দ্রবণের ক্ষেত্রে আসলে কি হয়, দেখো আমরা কিন্তু জানি যে কেলাস দ্রবণে পানি ছাড়া যেটা আছে ওটা তাপ উৎপাদী পার্ট, বাট যখন পানি সহ থাকবে তখন কিন্তু সেটা আবার তাপহারী হিসেবে আচরণ করবে। ঠিক আছে, তো পানি সহ যখন আছে তখন সে তাপহারী লবণের মতো আচরণ করবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে গ্রাফটা একটু ডিফারেন্স দেখো, আমরা দেখাই। ধরো এই পাশে আমার সলিবিলিটি দ্রাব্যতা, এই পাশে হচ্ছে আমার টেম্পারেচার বা তাপমাত্রা। এখন এই ক্ষেত্রে কি হয়, ধরো এই কেলাসিত যৌগ যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আসলে কি হয়, যখন তোমার তাপমাত্রা তুমি বাড়াবা, নর্মালি কিন্তু এটা তাপহারী স্টেটে আছে, যখন তার সাথে পানি যুক্ত আছে তখন সে তাপহারীর মতো আচরণ করে। তো কি হবে,
তখন সে তাপমাত্রা বাড়ানোর সাথে প্রথমে কিন্তু তার দ্রাব্যতা এইভাবে বাড়বে। বাড়ার পরে যখন তুমি এখান থেকে পানি চলে যাবে তখন কিন্তু সে আবার তাপ উৎপাদীর মতো আচরণ করবে, তো তখন আবার গ্রাফটা এভাবে নিচে নেমে যাবে। সো কাইন্ড অফ গ্রাফটা কিন্তু দুই ভাবে হয়। কেমন হয়? ধরো যখন তার সাথে পানি আছে তখন এইভাবে গ্রাফটা বাড়তে থাকলো, তো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে, সাপোজ ধরো এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে গিয়ে তার হচ্ছে যে পানিটা শেষ হয়ে গেল। ধরো গ্লুবাল লবণে শুধু জাস্ট তখন সোডিয়াম সালফেটটাই আছে, বাট দশাণু পানি যে ওইটা শেষ। তো পানি যখন শেষ হয়ে যাবে অবশ্যই সে তাপ উৎপাদীর মতো আচরণ করবে। তারপর হচ্ছে তাপমাত্রা বাড়লে তোমার কি দ্রাব্যতা কমে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলোর জন্য তোমরা কি করবে, তোমাদের যে ভাই আছে না তোমাদের দায়িত্বে, ওনাকে হচ্ছে মেসেজ দিবা যে ভাই আমাদের এগুলো কোথায় আছে। আমি যতটুকু জানি তোমাদের এলএমএস এ ক্লাসগুলো রেকর্ড থাকে। সো ভাইকে যখন বলবা যে ভাই আমাদের এলএমএস অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে হচ্ছে উনি এলএমএস অ্যাক্সেস দিয়ে দিবে। আসলে কি ক্লাসগুলো করার পরে তো ওনাদের এটাকে আবার মডিফাই করে তারপরে এলএমএস আপলোড দিতে হয়, হয়তো একটু সময় লাগতেছে, বাট একসাথে পেয়ে যাবে আশা করা যায়। যখন লাইভ চলে তখন হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, কারণ ইন্টারাকশন করার সুযোগ পাবে। রেকর্ডের সময় তো তুমি কিছু বলতে পারবা না। তো এটা বুঝতে পারছো যে আসলে কেলাস পানির ক্ষেত্রে কিভাবে আসলে দ্রাব্যতা চেঞ্জ হয়? একটু রেসপন্স করো তো। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে এমসিকিউ, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগে। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মাঝে মাঝে দিচ্ছে। ওকে, একজন বলছে বুঝতে পারছি, বাকি যারা আছো তারাও ক্লিয়ার। সো এই জিনিসগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। ওকে, তারপরে আমরা নেক্সট, এবার দেখো আমাদের একটা এমসিকিউ আছে খুব সুন্দর। এতক্ষণ আমরা যা পড়ছি এবার আমরা এমসিকিউ তে সেটা অ্যাপ্লাই করব। তো এখানে কি বলছে যে গ্লুবাল লবণের দ্রাব্যতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কি হবে আসলে। ধরো গ্লুবাল লবণের তাপমাত্রা তুমি 15 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে নিছো, এখন দ্রাব্যতার আসলে কি হবে? তার মানে তুমি কিন্তু তাপমাত্রা বাড়াইছো, গ্লোবাল লবণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করছো। এখন দেখো একটু আগে আমি গ্লোবাল লবণের এটা দেখাইছি কিন্তু তোমাদের, যে গ্লোবাল লবণে তুমি যদি তাপমাত্রা বাড়াও প্রথমে দ্রাব্যতা বাড়ে, তারপরে দ্রাব্যতা কমে যায়। সো অ্যান্সার হবে কি প্রথমে বাড়ে তারপরে কমে। হ্যাঁ, গুড, একজন বলছে। ওকে, ঠিক আছে। তো তোমরা কি করবা, একটু রেসপন্স করবে, হ্যাঁ, আর কোনো কিছু বুঝতে না পারলেও আমাকে বলবা। ওকে, যে গ্লোবাল লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধি করলে প্রথমে বাড়বে তারপরে কমবে। এতদিনে আমরা শুধু কি করছি, মুখস্থ করছি যে এটা দ্রাব্যতা বাড়বে না কমবে, এটা কি হবে, বাট কনসেপ্টটা যদি বুঝে যায় তাহলে কিন্তু আমাদের এমসিকিউ বা যে কোনো কোশ্চেন সলভ করতে ইজি হয়ে যায়। আচ্ছা, আবার বুঝাতে বলছে একজন। দেখো গ্লোবাল লবণের ক্ষেত্রে সোডিয়াম সালফেট 10 অণু পানি, আমরা জানি কি কেলাস পানিযুক্ত যেসব যৌগগুলো আছে এইগুলা তাপহারী দ্রবণের মতো আচরণ করে। তো তাপহারী দ্রবণের ক্ষেত্রে একদম শুরুতে আমি বুঝেছিলাম যে তাপহারী দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা যখন তুমি বাড়াবা তখন তার সাথে কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি করে, দ্রাব্যতা হ্রাস পায়। আর গ্লোবাল লবণের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে পানি আছে ততক্ষণ পর্যন্ত সে তাপহারী দ্রবণ। তার মানে তুমি যখন তার তাপমাত্রা বাড়াবা তখন তার দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পাবে। একটা সময় গিয়ে শুধু গ্লোবাল লবণে ধরো সোডিয়াম সালফেটটা আছে, বাট পানিটা শেষ হয়ে গেছে। যখন আবার পানিটা শেষ হয়ে যাবে তখন সে তাপ উৎপাদীর মতো আচরণ করা শুরু করবে এবং সে হচ্ছে দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে। লামিয়া যে আছে সে বুঝছো? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এমসিকিউটাও দেখলাম যে প্রথমে বাড়বে তারপরে কমে যাবে। এবার আসো আমরা একটু ম্যাথ করি। দ্রাব্যতা নিয়ে অনেক কথাবার্তা বললাম, যেটা আমরা জানি কি দ্রাব্যতা নিয়ে যখন কথা আসে তখন আমরা ম্যাথমেটিক্সের যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করব, এবং সলভ করার মাধ্যমে কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা কোশ্চেন, যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে? ওকে, গুড কোশ্চেন। কোশ্চেনটা কেমন দেখো, প্রথমে বলছে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবের দ্রাব্যতা হচ্ছে 80, এবং যদি 80 হয় তাহলে 1 কেজি সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব এবং দ্রব লাগবে, দ্রব এবং দ্রাবক লাগবে। জিনিসটা খুবই সিম্পল, যে প্রথমে যেটা দিচ্ছে তোমার দ্রবের দ্রাব্যতা হচ্ছে 80, দ্রাব্যতা 80 বলতে কি বুঝায় আসলে? তো আমরা যদি একটু লিখি, দ্রাব্যতা 80, দ্রাব্যতা 80 মানে আমরা একটু আগে শিখছিলাম, দেখো এই দ্রাব্যতার কোনো একক নেই, তার মানে এটা কি গ্রাম পার 100 গ্রামে আছে। সো এটা যদি আমরা লিখি দ্রাব্যতা 80 বলতে বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে
80 গ্রাম। ওকে, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 80 গ্রাম, দ্রাব্যতা 80 বলতে এটাই বোঝায়। 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 80 গ্রাম। আচ্ছা, যদি দ্রাবক হয় 100 গ্রাম এবং দ্রব হয় 80 গ্রাম, তাহলে টোটাল আমাদের দ্রবণটা কতটুকু? কারণ দ্রবণ আমরা কি জানি, দ্রব যোগ দ্রাবক, এটাই হচ্ছে আমাদের দ্রবণ তো, তাই না? সো যদি দ্রব হচ্ছে 80 গ্রাম হয় এবং দ্রাবক হয় 100 গ্রাম, তার মানে আমাদের টোটাল দ্রবণটা কতটুকু? 180 গ্রাম না? 180 গ্রাম কিনা? অবশ্যই 180 গ্রাম। এখন দেখো, এখানে বলছে যে 1 কেজি সম্পৃক্ত দ্রবণে কতটুকু লাগবে। যদি আমরা এই জিনিসটা চিন্তা করি, আমি একটু ডিফারেন্ট কালিতে দেখাই। এই যে আমাদের 180 যেটা হইলো, এখান থেকে আমরা বলতে পারি কি যে 100, আচ্ছা ডিফারেন্ট কালারে লিখে এটা মুছে দিই। আমাদের এখানে দ্রবণ যেহেতু 180 গ্রাম এবং এই 180 গ্রামের মধ্যে কিন্তু দ্রব আছে 80 গ্রাম, তাই না? সো এটাকে আমরা লিখি যে 180 গ্রাম দ্রবণে দ্রব আছে 80 গ্রাম। বুঝতে পারছি? একটু বুঝতে পারছো কিনা? যদি দ্রাব্যতা 80 বলতে বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব, তার মানে দ্রব 100 গ্রাম, সরি দ্রব 80 গ্রাম আর দ্রাবক হচ্ছে 100 গ্রাম, তার মানে কত? 180 গ্রাম হচ্ছে টোটাল দ্রবণটার ভর। সো 180 গ্রামের মধ্যে দ্রব থাকে কিন্তু তোমার 80 গ্রাম মাত্র। সো এখানে বলছে 1 কেজি, 1 কেজি মানে হচ্ছে আমরা কি জানি, 1 কেজি মানে 1000 গ্রাম না? 1000 গ্রাম দ্রবণে দ্রব কতটুকু থাকবে তাহলে? ক্যালকুলেশন করি, 80 গুণ 1000/180। বুঝতে পারছি? জাস্ট এটা এখন কাটাকাটি করে দাও। কিভাবে কাটবা? এই শূন্য এই শূন্য কেটে দাও। দেখো নিচে থাকতেছে 18, উপরে থাকতেছে 80। তো 2 দিয়ে কাটো, 40 2 গুণে 80, আর নিচে থাকতেছে 9 2 গুণে 18। তো তোমার উপরে থাকতেছে 4000 আর নিচে থাকতেছে 9 গ্রাম। তো এইটাকে যদি তুমি একদম ছোটবেলার নিয়মে ভাগ করে দাও, কিভাবে ভাগ করবা? যে 4000/9। সো 4 নং 36, হাতে থাকতেছে 4, আবার শূন্য বসাইলাম। তো 4 নং আবারও 36, তো হাতে থাকতেছে 4, এই শূন্যটাই নিয়ে বসে দিলাম। 4 নং 36, আবার থাকতেছে কত? 4। তো দশমিক দিয়ে 4 দিব, দিলে দেখবা কত বের হয়। তো তোমার এটা বের হইতেছে আলটিমেটলি 444.44 গ্রাম। একটু পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু বলো তো? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? দেখো, এই যে আমাদের এই রেজাল্টটা পর্যন্ত বুঝতে পারছে কিনা, যে 1000 গ্রাম বা 1 কেজি বা 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমাদের দ্রব থাকতেছে 444 গ্রাম, ঠিক না? সো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে দ্রব কতটুকু, দ্রবটা আমরা পেয়ে গেলাম, বাট দ্রাবক কতটুকু? সো দ্রব যদি হয় তোমার 444 গ্রাম, দ্রবণ যদি হয় 1000 গ্রাম, তাহলে আমাদের দ্রাবকটা অবশ্যই কত? দ্রাবক সমান 1000 - 444.44 থাকতেছে না? এত গ্রামই তো, তাই না? তো এটা আমাদের কত হবে বলো তো? এটা হবে 566 দশমিক সামথিং হবে না? সরি, 556 সামথিং একটা ভ্যালু হবে না? একটু হিসাব করো তো, ক্যালকুলেশন করো দেখি। ছোট ক্যালকুলেশন করে ফেলো তোমরা, হাতে হাতে করো। কত হয় বলো? হয় 555.5 এর মতো, এত গ্রাম। বুঝতে পারছো? লেখা দেখা যায়। হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে, সমস্যা নেই, আজকে থেকে আমি বলে দিব যে তোমাদের যাতে রেকর্ড দেওয়া হয়। এতটুকু বুঝতে পারছো কিনা, যে আসলে যদি তোমার দ্রবণ হয় 1000 আর দ্রব আমরা বের করলাম 444, তার মানে আমাদের দ্রাবক কতটুকু? 555.55। একটু রেসপন্স করো তো যারা আসো। ওকে, তো এটা বুঝলে আমরা পরবর্তী যে কোশ্চেন আছে ওইটাতে চলে যাব। কেউ কি আসো যে বুঝো নাই? তাহলে আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। বাট এটা সিম্পল, কনসেপ্টটা বুঝে গেলেই আমরা জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, লেকচারের উপর এক্সাম না হবে, উইকটা শেষ হোক, উইক শেষ হলে তোমাদের এক্সাম না হবে।
তানভীর আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। যারা আছে, হ্যাঁ বুঝতে পারছে, অনেকে বলছে, শ্রদ্ধা বলছে। সো আমরা এই কোশ্চেনটা বুঝে গেলাম, আমরা পরবর্তী যেটা আছে ওইটাতে চলে যাব। ওকে, দেখো পরবর্তী একটা সুন্দর কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, যে কোন দ্রব্যের দ্রাব্যতা 60 গ্রাম/লিটার, ওই তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? তারপরে আপেক্ষিক গুরুত্ব আবার দিয়ে দিছে 2। দেখো আমি ফার্স্ট অফ অল লিখি, দ্রাব্যতা কতটুকু বলছে এখানে, দ্রাব্যতা বলছে 60 গ্রাম/লিটার। ওকে, আর সম্পৃক্ত দ্রবণ কতটুকু বলছে, দ্রবণের ভর কতটুকু বলছে, দেখো দ্রবণ বলছে 250 গ্রাম। এখন একটা সমস্যা আছে, দেখো দ্রাব্যতা যখন 60 গ্রাম/লিটার বললো, দ্রাব্যতা 60 গ্রাম/লিটার বলা মানে হচ্ছে যে 1 লিটারে, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে, সরি 1000 মিলিলিটার দ্রাবকে, 1000 মিলিলিটার দ্রাবকে দ্রব আছে কতটুকু, সরি 1000 মিলিলিটার দ্রবণে, যেহেতু এটা মিলি ইয়া বলছে, তো 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে কতটুকু, 60 গ্রাম, ঠিক না? যেহেতু দ্রাব্যতা বলছে 60 গ্রাম/লিটার, তার মানে 1000 মিলিলিটার দ্রাবক, সরি দ্রবণে তোমার দ্রব আছে 60 গ্রাম। সো এবার কতটুকু বলছে, যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণে। ঘটনা হচ্ছে দ্রবণ দিছে, বাট দিছে গ্রামে। দ্রবণ সবসময় আমরা জানি কি লিটারে অথবা মিলিলিটারে থাকবে, তাই না? বাট এখানে কি দিছে, এখানে দিছে 250 গ্রাম, এটা একটা গ্রাম ভরে দিয়ে রাখছে। তো এই গ্রাম ভরটাকে যাতে তুমি হচ্ছে লিটারে বা মিলিলিটারে কনভার্ট করতে পারো, তার জন্য কিন্তু তোমাকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে রাখছে। এই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত দিছে, আমি যদি লিখি যে আপেক্ষিক গুরুত্ব, এই আপেক্ষিক গুরুত্বটা দিয়ে রাখছে তোমাকে কত, আপেক্ষিক গুরুত্ব দিচ্ছে 2। এই টুটার একক থাকবে এমন গ্রাম/মিলিলিটার বা সেন্টিমিটার কিউব। তো আপেক্ষিক গুরুত্ব তোমাকে যখন দিছে, এটা থেকে কিন্তু তুমি কি করতে পারবা, যে দ্রবণের যে আয়তনটা সেটা বের করতে পারবা। কিভাবে বের করবা, দেখো ছোটবেলায় আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা ছিল রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ছিল না? এই এম বাই ভি থেকে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে ভি এ কনভার্ট করতে হবে। ভি ইজ ইকুয়াল টু কি, এম বাই রো। আপেক্ষিক গুরুত্ব যেই কথা, ঘনত্ব এই ক্ষেত্রে একই কথা। দেখো এম, তোমার এই দ্রবণের ভর কিন্তু দেওয়া আছে 250 গ্রাম, তো এই 250 তুমি লেখো, আর আপেক্ষিক গুরুত্ব যেটা আছে সেটা 2 ছিল, 2 দিয়ে ভাগ করো, তার মানে হচ্ছে কত, 125 মিলিলিটার, তাই না? কিভাবে মিলিলিটার, উপরে ছিল, দেখো উপরে ছিল গ্রাম, নিচে ছিল গ্রাম/মিলিলিটার। সো এই গ্রাম গ্রাম কাটা যাবে, মিলিলিটারটা উপরে চলে যাবে। এখান থেকে কিভাবে আমরা দ্রবণ আয়তনটা পেলাম, বুঝছো? যে কিভাবে আমরা গ্রাম থেকে এটাকে মিলিলিটারে কনভার্ট করে ফেললাম, এই জিনিসটা বুঝতে পারছো? আর শর্ট সিলেবাসের বাইরে গুলো কি পড়া হবে? শর্ট সিলেবাসের বাইরের গুলো ওইভাবে পাওয়া লাগবে না, বাট যতটুকু তোমাদের আছে ততটুকু থেকেই তোমাদের আসবে, টেনশন নেই। তো এই জিনিসটা বুঝছো কিনা, যে কিভাবে আমরা তোমাকে যেই দ্রবণটা দিছে দ্রবণের আয়তনটা বের করলাম আপেক্ষিক গুরুত্ব দিয়ে। এবার দেখো, যেহেতু আমরা পেয়ে গেলাম যে আমাদের দ্রবণের আয়তন হচ্ছে 125 মিলিলিটার, সো দ্রাব্যতা 60 গ্রাম/লিটার মানে হচ্ছে 1 লিটারে বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রব ছিল 60 গ্রাম, 125 মিলিলিটার, চলো একটু ভুল হয়েছে, তো 125 মিলিলিটার দ্রবণে দ্রব থাকবে কতটুকু, দ্রব থাকবে তোমার 60 ইন্টু, ইরেজ করো এটাকে, 60 ইন্টু 125 বাই হচ্ছে তোমার 1000 গ্রাম। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি কিভাবে হয় দেখো তো, 125 দিয়ে তুমি যখন 1000 কে কাটবা হবে 8, 8 দিয়ে যখন তুমি 60 কে কাটবা তখন হবে 7.5 গ্রাম। বুঝতে পারছো? সো 125 মিলিলিটার দ্রবণে তোমার দ্রব থাকবে 7.5 গ্রাম। এখন
কোন একটার মধ্যে দেখো দ্রব পাইলা 7.5, ওকে, তোমার দ্রাবক ছিল কতটুকু? দ্রাবক ছিল 125 মিলিলিটার। সো সরি, এটা ছিল দ্রবণ। দ্রবণ ছিল 125 মিলিলিটার। সো তোমার দ্রাবক কতটুকু? দ্রাবক হবে, এটা থেকে এটা বাদ দাও যতটুকু হয়, 125 থেকে 7.5 বাদ দাও, তখন 122.5, সরি 125 আমরা যদি বিয়োগ করি, 25 - 7 কতটুকু হয়? 117.5 হইতেছে না? 117.5 গ্রাম, এটা হচ্ছে তোমার দ্রাবক। বা এটা গ্রামে না রেখে এটা মিলিলিটার রাখো, যেহেতু আমাদের এখানে মিলিলিটারে বলা আছে, এত মিলিলিটার। বুঝতে পারছি আমরা কিভাবে, যেহেতু আমাদের কি বলছে যে দ্রব বের করতে হবে, দ্রাবক বের করতে হবে। দ্রব 7.5 বের করলে দ্রাবকটা অবশ্যই easy, just দ্রবণ থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই তো হয়। এটা এমসিকিউ কোশ্চেন। এখন একটা ইন্টারেস্টিং বিষয়, এর আগে যে কোশ্চেনটা করাইছি এটা বুঝছো কিনা আগে এটা বলো, তারপরে তোমাদের ব্রডলি পড়ানো শিখেছি, বাট একদম ছোট ভাবে করা যায় সূত্র দিয়ে, ওইটাও শিখিয়ে দেবো। দুইটা একটু বড় নিয়মে করাইলাম যাতে তোমাদের কনসেপ্টটা বুঝতে সমস্যা হয়। এটা শর্টকাট দিয়ে দিই, দেখো। এটা তো যেহেতু বুঝছো, আগের কোশ্চেনটাতে আসো। আগের কোশ্চেনটাতে আমরা কি করব, একটা শর্টকাট ইউজ করব, ঠিক আছে? এটা ছিল ব্রড কোশ্চেন, এটাকে শর্টকাটে আমরা কনভার্ট করে ফেলি। দেখো এগুলো আমি মুছে দিই। আচ্ছা, এতটুকু জায়গা হইলেই হবে। দ্রাব্যতার একটা সূত্র আছে, দ্রাব্যতা এস ইজ ইকুয়াল টু এম বাই এম মাইনাস এম, সরি এম মাইনাস স্মল এম ইন্টু 100%, 100। এটা হচ্ছে তোমার দ্রাব্যতার একটা সূত্র। এখন এইখানে এই স্মল এমটা কি? স্মল এমটা হচ্ছে দ্রব। ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ, দ্রবণের ভর যেটা। আর এম মাইনাস এম কি? এম মাইনাস এম হচ্ছে দ্রাবক, ওকে। আর এস জিনিসটা কি? এস হচ্ছে দ্রাব্যতা, এটা তো বুঝাই যাইতেছে। সো এই সূত্রটা দিয়ে কিভাবে আমরা সলভ করে ফেলবো, দেখো এই কোশ্চেনটা, সেম কোশ্চেনটা আমি আবার সলভ করি। জাস্ট এগুলো একটু দেখো না, এম মানে হচ্ছে দ্রব, স্মল এমটা দ্রব, ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ। এই জিনিস আমি আবার ক্যাপিটাল এম লিখছি। আর এম মাইনাস এম হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে সূত্র। জাস্ট একটু মনে রাখো, জাস্ট এগুলো নোটেশন গুলো মুছে দিলাম। দেখো এটাকে করি। সো এইখানে আমাদের দ্রাব্যতা কত দেওয়া ছিল? দ্রাব্যতা দেওয়া ছিল 80, ওকে। এখন কি বলছে তোমাকে, যে দ্রব এবং দ্রাবক বের করতে হবে। দ্রবণ কতটুকু দিছিল? দ্রবণ দিছে 1 কেজি। তার মানে আমাদের এই ক্যাপিটাল এমটা এটা ছিল 1 কেজি। সো এই এম উপরে ছিল তোমার 100, 100 রেখে দিই। নিচে থাকতেছে কত? নিচে এই এম এর মানটা হচ্ছে তোমার 1 কেজি, মানে হচ্ছে 1000 গ্রাম, আর মাইনাস এম। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, দেখবা এটা বের হয়ে যাবে। কিভাবে? এটাকে আমরা সিম্পলিফাই যদি করতে চাই, দেখতে অনেক বড় লাগতেছে, বাট কোনো সমস্যা নেই। এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কেটে দাও, ঠিক আছে? তো এই জিরোটা, এই জিরোটা, এটা কাটা যায়, ঠিক আছে? যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তখন দেখবে এটা তুমি ইজিলি কাটতে পারবা। তো এটা যখন 80 থাকে, আমরা কি করলাম দেখো, 100, 1000 মাইনাস এম, এটাতে উপরে রাখলাম 100 এম, আর নিচে রাখবো হচ্ছে 80। সো 80 দিয়ে এটারে কেটে দাও, কাটছো? সো এবার যখন 8 দিয়ে তুমি 1000 কাট গুণ করবা, 8000 মাইনাস 8 এম, ওকে। আর এখানে হচ্ছে 10 এম। এবার দেখো কিভাবে কাটি। সো 8000 ইজ ইকুয়াল টু 10 + 8 এম, তার মানে 18 এম হইলো, ঠিক আছে? সো 18 এম যখন হয়, 18 এম ইজ ইকুয়াল টু 8000। এবার জাস্ট তুমি হচ্ছে ক্যালকুলেশন করলে হয়, এম ইজ ইকুয়াল টু কত? 8000/18। সো এই সিম্পল মানে সূত্রটা দিয়েও কিন্তু তুমি তাড়াতাড়ি করে করতে পারো। তবে তুমি যদি চাও এত বড় না লিখবো, জাস্ট হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতে চাই, তখন জাস্ট এভাবে কাটলেই হয়। এবার জাস্ট তুমি এটা ক্যালকুলেশন করো। কিভাবে ক্যালকুলেশন করবো? ওই যে আগের মতো চলে আসবে, 400, সরি 4000/9। 4000/9 যে আমরা শিখেছিলাম, সো এইভাবে করে ফেলবা। সূত্রটা বুঝতে পারছো যে শর্টকাট দিয়েও কিন্তু এটা করা যায়। সো তোমরা আসলে এই শর্টকাটটাও ইউজ করতে পারো। সো দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, তুমি এস ইজ ইকুয়াল টু m/m - m * 100 m।
আচ্ছা, অনেকে রসায়ন নিয়ে আপত্তি করতেছে। সমস্যা নাই, রসায়ন একটা মজার জিনিস, বুঝছো, বুঝতে পারলে। কিন্তু ইন্টারমিডিয়েটে তুমিও মানে ফুললি বুঝো নাই, আমিও বুঝতাম না। আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন বুঝলাম যেটা আসলে রস আছে। অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, বড় হইলে আরো ইন্টারেস্ট হবো। বাট মেডিসিনাল কেমিস্ট্রি একটা জিনিস আছে, অর্গানিক কেমিস্ট্রি ওটা একটু কঠিন। হায়ার স্টাডিজে গেলে ওটা আরো কঠিন হয়ে যায়। বাট বুঝতে পারলে তুমি, রসায়ন হচ্ছে কি বোঝা যায় বাট মনে রাখা যায় না, সমস্যা হইতেছে এটা। আর যেগুলো যে ম্যাথমেটিক্যাল এগুলো কিন্তু মনে রাখা হয়েছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো একটু বলো তো? এটা বুঝতে পারলে আমরা সামনে আগে যাব। ওকে, এবার দেখো, এখানে একটা ইজি কোশ্চেন আছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। নিচে সমস্যা নাই। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম শুষ্ক সোডিয়াম পাইলা। এগুলো আমরা একটু লিখে রাখি। তো প্রথমে ছিল 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, এটাকে যখন তুমি শুষ্ক করলা মানে তাপমাত্রা দিয়ে সলভেন্টটা বা দ্রাবকটা উড়ায় ফেললা, তখন কিন্তু তোমার 5 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল। এখন বলছে যে ওই 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো, এটা আমরা সূত্র দিয়ে সহজে করে ফেলবো। দ্রাব্যতা এস ইজ ইকুয়াল টু 100 m বাই, যে সূত্রটা শিখছি আমরা, m - m। ওকে, আমাদের দ্রাব্যতা বের করতে হবে। আমাদের এম কতটুকু আছে? এম হচ্ছে দ্রবটা আসলে কতটুকু। এই যে ধরো পানি থেকে তাপ দিলে পানিটা চলে যাওয়ার পরে যতটুকু অবশেষ থাকবে এটাই কিন্তু তোমার দ্রব, তাই না? তো দ্রবের ভর হচ্ছে তোমার 5 গ্রাম। আর তোমার এখানে দ্রবণ কতটুকু ছিল? এই যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছে। সো দ্রবণ যদি তুমি চিন্তা করো, ক্যাপিটাল এমটা ছিল তোমার 20 গ্রাম। এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, করলেই হয়ে যাবে। এগুলা লিখিত কোশ্চেন না, এই যে মাথায় রাখতে হবে কোনটা লিখিত কোনটা। লিখিত আর এমসিকিউ এর মধ্যে ডিফারেন্স থাকে না। তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমার সিনিয়র এটা বলি, ধরো কোনো একটা কিছু 10 বছর আগে বইটা আসছে, 10 বছর আগে, তো ওই জিনিসটা এখন কিন্তু ইজি হয়ে গেছে কম্পারেটিভলি। ওই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে এমসিকিউ দিতে পারে, অথবা ওই জিনিসটা রিটেনও দিতে পারে। এখন কোনটা এমসিকিউ কোনটা রিটেন এটা আসলে ডিস্টিংগুইশ করার কোনো ওয়ে নাই। কারণ এই যে সব কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করে করে একদম কি বলে এক্সপার্ট হয়ে যাবে, তখন এটা করতে তোমার হয়তো 30 সেকেন্ড লাগবে। সো এটা তোমাকে এমসিকিউ হিসেবে ট্রিট করতে হবে। আবার সামনে আমরা যেগুলো দেখবো ওইগুলাতে আবার দেখবা রিটেন টাইপের কোশ্চেনও আছে। সো এটাকে তুমি এমসিকিউ ধরতে পারো। সামনে দেখো, আমাদের দ্রবের কতটুকু দেওয়া ছিল? দ্রব 5 গ্রাম। আমাদের দ্রবণ কতটুকু দেওয়া ছিল? 20 গ্রাম। তো এখন আমরা দ্রাব্যতা বের করব। দেখো, 100 ইন্টু আমাদের দ্রবের ভর কত? 5 গ্রাম, সো 5। নিচে দ্রবণ ছিল আমাদের 20 গ্রাম, আর দ্রব -5 হবে। তো উপরে থাকতেছে 100 গুণ 5, আর নিচে থাকতেছে হচ্ছে 15। এটা দিয়ে এটা কাটো, 3 × 5 = 15। আর 100-কে 3 দিয়ে কাটলে আমরা জানি কি 33 দশমিক ইয়ে হয় না? ধরো 100, এটাকে 3 দিয়ে কাটো, এটা 3 × 3 = 9, 1 0, 3 × 3 = 9, 1, এটা দশমিক দিয়ে শূন্য বসাইলাম, 3 × 3 = 9। এটা কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে? সো এটা কত হবে? 33, 33.33। আচ্ছা, যেহেতু দ্রাব্যতা বের করতে বলছে, এটা কোনো একক হবে না। তো এই ক্ষেত্রে কোনো একক হবে না, কারণ দুইটাতেই কি গ্রাম এককে দেওয়া আছে। তো এইভাবে কি করতে পারবা যদি আসে? দেখো, এটা বুঝছো? এগুলো যদি এমসিকিউ আসে আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। রেকর্ড ক্লাস অতি শীঘ্রই পাবা। আচ্ছা, শ্রাবন্তী, লুই পাশে বলতে পারবে। আর কে কে পারবা? হ্যাঁ, তানভীর, সেও বলতে পারবে। ওকে, ইজি কোশ্চেন ছিল। আমরা একটু কঠিনের দিকে যাব, আমরা একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখবো। এরপরে কোশ্চেনটা একটু বিট কঠিন হবে, ঠিক আছে? দেখো, ওকে, এটা যেহেতু বুঝো, এইটা একটু বড় কোশ্চেন। এটা রিটার্নের জন্য স্ট্যান্ডার্ড। ওকে, দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 এবং 80। দেখো, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, দ্রাব্যতা কত? 60 এবং 80। এখন বলছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ
দ্রবণ হতে বেরিয়ে আসবে, তার মানে অধঃক্ষেপ পড়বে। ঠিক আছে, কোশ্চেনটা যদি একবার পড়ো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা আমি একটু লিখে তোমাদের বুঝাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদের দ্রাব্যতা ছিল কতটুকু? 60। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দ্রাব্যতা কতটুকু? 80। দেখো তাপমাত্রা বাড়ার সাথে কিন্তু দ্রাব্যতা বাড়ছে, তাই না? আমরা জানি কি তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখন বলছে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাও, 50 থেকে 30-তে নামে আনলা, তাহলে অবশ্যই একটা অদক্ষেপ পড়বে। কতটুকু অদক্ষেপ পড়বে ওইটা বের করতে বলছে, বা কতটুকু দ্রবণ বেরিয়ে আসবে এটা বের করতে বলছে। এটা দুইটা নিয়মে করা যায়, আমি দুইটাই দেখাবো। ফার্স্ট অফ অল আমরা শর্টকাট নিয়মটা দেখাই, কারণ তোমাদের সবার শর্টকাট ভালো লাগে। ঠিক আছে, ওকে। দ্রবণ দ্রব বেরিয়ে আসবে, আসবে বা অধঃক্ষেপ পড়বে, এই শব্দগুলো যখন লেখা থাকবে তখন তোমার এই যে যেই পরিমাণটা বের হয়ে আসবে এই পরিমাণটা কত হবে, এই পরিমাণটা হবে কিভাবে বের করবো আমরা? সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে ক্যাপিটাল এস, সরি, S2 - S1 বাই 100 + S2 ইন্টু এম। এইখানে প্রত্যেকটা জিনিস আসলে কি? S2 হচ্ছে উচ্চ তাপমাত্রায় যে দ্রাব্যতাটা, সেটাকে বলবো আমরা S2। S1 কি? নিম্ন তাপমাত্রায় যে দ্রাব্যতাটা আছে এটা হচ্ছে S1। এবং এইখানে যে প্লাস দিয়ে S2 লিখলাম, এই S2টা হচ্ছে, দেখো এই যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে সম্পৃক্ত দ্রবণটা, যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণটা থাকবে ওইটাই হবে আমাদের S2। যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণটা কথা বলবে ওইটাই থাকবে তোমার নিচে যোগ দিয়ে। এটা যদি ধরো 30 ডিগ্রি বলা থাকতো তাহলে S1 যোগ হইতো, যেহেতু 50 ডিগ্রি বলা আছে, 50 ডিগ্রিতে যে দ্রাব্যতাটা আছে ওইটা আমরা যোগ হিসাবে রাখবো। আর এম হচ্ছে যতটুকু সম্পৃক্ত দ্রবণ তোমাকে এই যে এখানে বলছে 50 গ্রাম, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর। বুঝতে পারছো সূত্রটা? S2 হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা, S1 হচ্ছে নিম্ন তাপমাত্রায় দ্রাব্যতা, আর নিচে 100 তে সূত্রের 100 প্লাস এই S2টা হচ্ছে যত ডিগ্রিতে তোমার দ্রবণটা থাকবে, তোমাকে যেই দ্রবণটা বের করতে বলবো ওই দ্রবণটা যত তাপমাত্রায় থাকবে সেটা হবে S2। যদি এটা 30 ডিগ্রি হইতো এটা S1 হইতে পারতো, নো প্রবলেম। আর ইন্টু এম হচ্ছে যত গ্রাম সম্পৃক্ত দ্রবণ তোমাকে দিবে ওইটার ভর। সো এমটাও আমরা বুঝলাম। সূত্রটা বুঝছো কিনা একটু বলো তো, সূত্রটা বুঝছো কিনা? তানবীর, শ্রাবন্তী, শিমলা, আফরিন, তোমরা চারজনে বলো বুঝছো কিনা। আচ্ছা, আফরিন বলছে বুঝছে। এস হোস্ট, ওর নাম তো দেখা যাচ্ছে না, বাট আরেকজন বলছে বুঝছে। ওকে। এম হচ্ছে এই যে যত গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে তার ভর, এখানে 50 গ্রাম দেওয়া আছে। সো হ্যাঁ, সবাই বুঝতে পারছি আমরা। এবার দেখো আমরা ক্যালকুলেশন করে ফেলবো। S2 কত আমাদের? 80। S1 কত? 60। 100-100 যোগ S2 কত? S2 হচ্ছে আমাদের 80। ওকে, 80। আর উপরে কতটুকু? উপরে হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর 50। ওকে, সো আমরা ক্যালকুলেশন করে ফেলি। উপরে কত থাকতেছে? 20 × 50, আর নিচে থাকতেছে 180। তখন এটা কাটো, 2 দিয়ে 0 0 কেটে দাও। উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে 18। ওকে, 2 দিয়ে 18 কাটো। উপরে থাকতেছে আচ্ছা 2 দিয়ে 18 যদি কাটো তাহলে 9 × 2 = 18। 50/9 কতটুকু হয় বলো? 50 যদি 9 দিয়ে কাটো, তাহলে আমি যদি সিম্পল নিয়মে করি, 9 5 নং 45, 5 5 নং, আচ্ছা 5.5 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভর। সো কতটুকু নেমে আসবে? 5.5 গ্রাম যেটা আছে ওইটা। বুঝতে পারছো? ওকে। সো সূত্র দিয়ে যেটা ছিল এটা আমরা বুঝতে পারছি। এবার যদি আমি বলি যে এটাকে আমি ইলাবোরেটলি করতে চাই, বড় করে করতে চাই, করা যাবে না? অবশ্যই করা যাবে। কিভাবে করব দেখো।
এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, ওই যে সূত্রে যেটা আছে ওটা থাকুক, বাকিটা আমরা মুছে দিব। দেখো, তোমাকে বলছে 50 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার দ্রাব্যতা যথাক্রমে এত এবং এত। ওকে, এবার বলছে যে সম্পৃক্ত করতে। দেখো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু আমাদের সম্পৃক্ত দ্রবণের ভরটা দেওয়া আছে 50 গ্রাম। আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রাব্যতা কত দেওয়া আছে? 80। এখন দেখো একটা জিনিস, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত? 80। ওকে, এই দ্রাব্যতা 80 বলতে কি বুঝি আমরা জানি? দ্রাব্যতা যখন 80 হবে তখন আমরা একটা জিনিস বুঝি, যে দ্রব হচ্ছে আমাদের 80 আর দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে 100। সো দ্রবণ হবে কতটুকু? দ্রবণ হবে 100 যোগ 80, তাই না? 180। এতটুক তো বুঝি আমরা, তাই না? ঠিক বলছে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 80 বলতে বুঝায় 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে কতটুকু? দ্রব থাকে 80 গ্রাম। এখন এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে কতটুকু দ্রব থাকবে এটা আমাদের বের করতে হবে। সো 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে কতটুকু? 80 গুণ 50, নিচে থাকতেছে 180 গ্রাম, তাই না? এটা দিয়ে এটা কাটো। আর উপরে থাকতেছে কত? এখানে থাকতেছে 80 তো। সো 40 দুগুণে 80, 9 দুগুণে 18। এবার তুমি গুণ করো 200 বাই কত থাকতেছে? 9 না? এটাতে কাটো, 209 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয় দেখো, 200 আর হচ্ছে তোমার 9। দেখো এটা একটু এলোমেলো হয়ে গেছে। আমরা যদি উপরে করি, যে 200 কে 9 দিয়ে কাটবো, সো 9 দুগুণে 18, 2, এই শূন্য নামাইলাম। আবার হচ্ছে 9 দুগুণে কত? 18, আবার 2, এবার শূন্যকে নামাইলাম, কত হয়? দশমিক দিয়ে একটা শূন্য নামাইলাম, 9 দুগুণে 18। সো আলটিমেটলি কত হইতেছে? 22 দশমিক সামথিং হইতেছে না? দেখো, তো আমরা লিখতে পারি 22.2 এত গ্রাম হইল। এখন 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আসলে দ্রব থাকতে পারতো কতটুকু বলতো? দ্রব থাকতে পারতো 22.2 গ্রাম। ওকে, একটু বুঝছো কিনা বলো? আচ্ছা, হ্যাঁ, শর্টকাট দিয়ে তুমি করলেও কিন্তু তোমার উত্তর বের হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত বুঝছো? সম্পৃক্ত দ্রবণ, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, দ্রবণে হচ্ছে দ্রব থাকবে কত? 22.4 গ্রাম। এখন বেরিয়ে আসবে তাহলে কতটুকু, এটা তোমার বের করতে হবে। দেখো, তোমাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলে কতটুকু দেওয়া ছিল, ওইটা থেকে এটা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা যদি দেখি আগেরটা কত ছিল, এটা অ্যান্সার কত ছিল? 5.5। ওকে, এত গ্রাম। এখন এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি তুমি জিনিসটা দেখো, যে 50 থেকে যখন 30-এ যায় তখন আসলে কতটুকু দ্রাব্যতা কমে যায়? 20 গ্রাম কমে যায় না? এটা আমার একটু ভুল হয়েছে। দেখো, এটা এইভাবেও করা যায় অথবা তুমি অন্যভাবেও করতে পারবা। সেটা হচ্ছে, আচ্ছা ধরো এটা আমি মুছে দিয়ে আবার করি, এটা একটু মেসমারাইজ হয়ে গেছে একটা। দেখো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তুমি যদি
180 গ্রাম। দেখো তোমার টোটাল দ্রবণটা ভর কত ছিল, 80 গ্রাম না 180 গ্রাম। সো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা মানে হচ্ছে 180। সো 180 গ্রাম। আচ্ছা একটু মুছি, এটা ভ্যালুটা নিয়ে একটু কনফিউশন লাগছিল। যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কি হয়, তাপমাত্রায় তোমার 180 গ্রাম দ্রবণে অদক্ষিপ্ত হয় কতটুকু, অদক্ষিপ্ত হয় কিন্তু দেখো আগে ছিল 80 গ্রাম, যখন তুমি তাপমাত্রা কমাইছো তখন 60 গ্রামে নেমে আসে, তার মানে অদক্ষিপ্ত হবে কিন্তু 20 গ্রাম, তাই না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেম 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটুকু অধিক্ষিপ্ত হবে। তো 50 × 20 বাই হচ্ছে 180। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো, এটা দিয়ে এটা কাটো। সো এটা দিয়ে যদি তুমি কাটতে থাকো এবার কত হয়, সো 2 দিয়ে কাটো, 9 × 2 = 18। এবার 50-কে 9 দিয়ে ভাগ করো, দেখো আগের রেজাল্টটাই বের হয়, 5.5 গ্রাম। বুঝতে পারছো? দেখো যখন টেম্পারেচার তুমি কমাবা 50 থেকে 30 ডিগ্রিতে নিয়ে আসবা, তার মানে 50-এ যখন 80 গ্রাম ছিল, 30-এ হয়ে গেছে কত, 60 গ্রাম। তার মানে এই যে 20 গ্রাম যেটা ছিল, তাপমাত্রা কমাইলে 20 গ্রামটা হচ্ছে অদক্ষিপ্ত হয় তোমার 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য। বাট যদি তুমি 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য করো, তখন জাস্ট এই ক্যালকুলেশনটা করেই বের করে ফেলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, একজন অনেকগুলা কোশ্চেন করছে যে লিখিত উত্তরের সময় কি শর্টকাট ব্যবহার করা যাবে। অবশ্যই, তুমি অ্যাডমিশন টেস্টে তুমি যদি শর্টকাট ইউজ করো তোমাকে কেউ মারণ করবে না। ইউনিভার্সিটির টিচাররা জানে তুমি এটা কেমনে করছো, তুমি এটা করতে পারছো মানে তুমি এটা পারো, এটা বুঝো, এই কনসেপ্টটা জানো, তার কারণে করতে পারছো। 2 লাইনে করে দিলেও কোনো সমস্যা নেই। কারণ অ্যাডমিশন টেস্টে স্যাররা এটা সন্দেহ করবে না যে তুমি কারো থেকে দেখে লিখছো। কারণ অ্যাডমিশন টেস্টে কি দেখাশোনা করা যায়, একজন থেকে আরেকজন তাকানো যায় না। তো তার মানে তুমি যেটা লিখছো এটা তোমার হচ্ছে একান্তই নিজস্ব থট। তো শর্টকাটে করো, ব্রডলি করো, কোনো সমস্যা নেই। এমসিকিউর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি শর্টকাট দিয়ে করা যায়, আর রিটেনের ক্ষেত্রে কনসেপ্ট দিয়ে এভাবে করা যায়। তুমি চাইলে রিটেনের ক্ষেত্রেও শর্টকাটটা ইউজ করতে পারো, নো প্রবলেম। বুঝতে পারছো? তা আমার মনে হয় এটাতে তোমার হচ্ছে ব্রডলি করতে গেলে তোমাদের ঝামেলা আরো বেশি লাগতে পারে। তো শর্টকাট যেটা আছে ওটা দিয়ে করে ফেলতে পারো। ওকে, দেখি কে কে বুঝছো, বলো তো। আছে কেউ এখানে? আচ্ছা, ঠিক আছে। সো পরের যে কোশ্চেনটা আছে আমরা ওইটাতে চলে যাব। দেখো এইখানে হচ্ছে কি আছে, যে 50 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 এবং কত 90, ওই আগের মতোই। দেখো এটাকে আমরা ধরবো S1, এটাকে ধরবো S2। এখন বলছে যে 30 ডিগ্রি আর 55 ডিগ্রি তাপমাত্রায় একটা দ্রবের দ্রাব্যতা কত, 50 এবং 90। এখন বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দিতে হবে। দেখো আমাদের আগের কোশ্চেনটাতে কিন্তু তুমি তাপমাত্রা কমাইছিলা, তার মানে তোমার পদক্ষেপ পড়ছে। যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে কি তোমার কি করতে হবে, অতিরিক্ত দ্রবণ যোগ করতে হবে না? কারণ তাপমাত্রা বাড়ালে আমরা কি জানি, দ্রাব্যতা বৃদ্ধি পায়, এবং দ্রাব্যতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তুমি বেশি বেশি পরিমাণ সল মানে কি বলে সলিউট যেটা আছে ওইটাকে অ্যাড করতে পারবা। এখন তাপমাত্রা তুমি বাড়াইতে চাইতেছো, তার মানে তোমাকে অ্যাড করতে হবে। দেখো আমি যদি আবার লিখি এভাবে ডিরেক্ট আগেরটা মতো লিখে দিই, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার দ্রাব্যতা কত, 50। আর 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার দ্রাব্যতা কত, 90। এখন তুমি কি করতে চাইতেছো, তুমি চাইতেছো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তুমি দ্রবণটাকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ করবা। কতটুকু দ্রবণকে, 50 গ্রাম দ্রবণকে যদি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে চাও, তখন তোমাকে অতিরিক্ত কতটুকু দ্রব যোগ করতে হবে এটা তুমি বের করতে যাও। এটার ক্ষেত্রেও শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা কি? শর্টকাট সূত্র হচ্ছে যে অতিরিক্ত কতটুকু দ্রব্য লাগবে এটা লিখি আমরা। অতিরিক্ত দ্রব্য লাগবে সেম আগেরটার মতো S2 - S1, আর 100 প্লাস এইখানে S1 বসবে না S2 বসবে এটা আমাদের বুঝতে হবে। এইখানে বসবে, আমি আগেও কি বলছিলাম, যত তাপমাত্রায় দ্রবণটা দেওয়া থাকবে, একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই,
যত তাপমাত্রায় দ্রবণটা দেওয়া থাকবে ওই তাপমাত্রায় যে দ্রাব্যতাটা ওইটা বসবে নিচে প্লাস দিয়ে, 100-র সাথে প্লাস দিয়ে ওইটাই বসবে। কোনটা বসবে? যত তাপমাত্রায় তোমার দ্রবণটা দেওয়া আছে ওই তাপমাত্রায় যে দ্রাব্যতাটা ওইটা বসবে। যেমন দেখো এইখানে যেহেতু তোমাকে কি চাইছে যে 30°C তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণ, এটাকে কি করবা 55-তে উত্তীর্ণ করবা। সো 30°C তাপমাত্রায় কিন্তু তোমার এই যে 50 গ্রাম দ্রবণ দেওয়া আছে। So, এই যে 100-র সাথে কোন এসটা বসবা? এই 30°-তে যেই দ্রাব্যতাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে S1 50, এটা বসাইতে হবে। সো এই S1 আর সাথে তোমার M গুণ অবস্থায় থাকবে। বুঝতে পারছো? সূত্রটা বুঝতে পারছো কিনা একটু বলো। আমাদের নিচে সূত্র উপরেরটাতে S2 - S1 থাকবে, নিচে 100 প্লাস S1 কোনটা বসবে? S1 বসবে হচ্ছে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে যে সম্পৃক্ত দ্রবণটা দিছে ওই দ্রবণটায় যে তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রায় দ্রাব্যতাটাকে তোমার নিচে যোগ করতে হবে। বুঝতে পারছো? বলো তো। বুঝতে পারলে কিন্তু অঙ্ক শেষ। আচ্ছা, লামিয়া বলছে বুঝতে পারছে, বাকিরা কি ঘুমাই গেছে? রেসপন্স করতে হবে তো। আচ্ছা, শ্রাবন্তী সেও বলছে বুঝছে। ওকে শিমলা। আচ্ছা, সবাই বুঝছে। সো যেহেতু আমরা বুঝে ফেলছি, জাস্ট এখন ক্যালকুলেশন করার পালা আমাদের। আমরা এটা করে ফেলবো। S2 কত আমাদের? 90। S1 কত? 50। ওকে, এবার আসো 100 প্লাস S1 কত আমাদের? 50। দ্রবের ভর কতটুকু দেওয়া আছে? এই যে 50 গ্রাম। ঠিক আছে, দ্রবের ভর M এর ভ্যালু হচ্ছে আমাদের 50 গ্রাম। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো। 50 90 থেকে যদি তুমি 50 বাদ দাও, থাকতেছে উপরে 40, আর উপরে থাকতেছে এই যে 50, আর নিচে থাকতেছে 150। 50 দিয়ে 150টা কাটো 3 হয়, 40টা এবার 3 দিয়ে যদি কাটো, না না 40/3। এটা কিভাবে করব? 3 13 39, এটা আমরা জানি। সো 1 দশমিক দিয়ে একটা শূন্য বসাবো, আর হচ্ছে 3 3 9 1। সো আলটিমেটলি কত বের হইব? 13.33 গ্রাম বের হয়েছে। বুঝতে পারছি আমরা? খুবই সিম্পল। এটা যদি তুমি ইলাবোরেটলি করতে চাও তাহলে কিন্তু তোমার 1 পৃষ্ঠা বেশি লাগবে। বাট অ্যাডমিশনের খাতাটা কেমন থাকে? অ্যাডমিশনের তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখো, ধরো এইটা হচ্ছে তোমার খাতা। ওকে, এই খাতার মধ্যে দুইটা পার্ট। এইখানে একটা কোশ্চেন লিখতে হবে, এইখানে একটা কোশ্চেন লিখতে হবে। এই দুইটা পার্টের মধ্যে দুইটা কোশ্চেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার 1 নাম্বারের জায়গায় লিখতে হবে, 2 নাম্বারেরটা অ্যান্সার 2 নাম্বারের জায়গায় লিখতে হবে। অনেকে ভুল করে বা আবেগতাড়িত হয়ে একেরটা 2-এর জায়গায় লিখে ফেলে, শেষ। ওইটা কিন্তু কাউন্ট হবে না, ওটা বাদ। যখন তুমি এখানে লিখে ফেলছো, এখানে লিখে ফেলছো মানে কিন্তু তুমি আর লিখতে পারবে না, 2 নাম্বারটা জানলেও তুমি লিখতে পারবে না। সো যেইটা অ্যান্সার ওইটার প্লেসে বসাইতে হবে, এবং এতটুকু প্লেসের মধ্যে তোমাকে লিখতে হবে। সমস্যা নেই, একটা খাতার অর্ধেক অনেকটুকু জায়গা, ওইটুকুর মধ্যে আমরা লিখে ফেলবো। সো ওইখানে শর্টকাট ইউজ করে তুমি করে ফেলবা, ব্রড করার দরকার নেই। বুঝতে পারছো? হ্যাঁ, অ্যান্সার 13.3 বের হয়েছে। অ্যান্সার করছে, তোমরা সবাই বলছো বুঝছি। তাহলে কি আমরা সামনে আগাবো? আমাদের দ্রাব্যতা রিলেটেড আমরা কিন্তু 5টা ম্যাথ করছি, ঠিক আছে? তো 5টা ম্যাথ আমাদের অনেক কিছু, আমরা এটাতে ভালো করতে পারবো আশা করা যায়। তো এরপরে হচ্ছে আমরা অন্য একটা চলে যাব। ওকে, তাহলে সামনে আগাই, কি বলো? ইয়েস বলো। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারো না এমন কেউ আছে? নাই, সবাই বুঝছে। ঠিক আছে, তো আমরা সামনে যাই। এখন আসি আমাদের অতি পরিচিত দ্রাব্যতার গুণফল। এখন দ্রাব্যতার গুণফল তুমি কার জন্য বের করতে পারবে? আমরা জানি কি, নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় দ্রবের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের উপযুক্ত মোলার ঘাত সমন্বিত ঘনমাত্রাটাকেই, ঘনমাত্রার গুণফলকে আমরা দ্রাব্যতা বলি। এই এক্সপ্লানেশন বা এই সংজ্ঞা এটা অনেক বড়, হিবিজিবিও লাগে। তো আমরা কয়েকটা টপিকস আকারে জিনিসটা দেখবো। দ্রাব্যতার গুণফল বের করতে হলে তোমাকে 3টা শর্ত মানতে হবে। সেটা যদি বলো কি হবে? যেই পদার্থটা তুমি দ্রাব্যতা বের করবা সেই পদার্থটা অবশ্যই স্বল্প দ্রবণীয় হতে হবে। স্বল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয় এবং সম্পৃক্ত দ্রবণ হতে হবে। এই দ্রবণটাতে তোমার এটা কঠিন পদার্থ হতে হবে। কি হতে হবে? কঠিন পদার্থ।
আরেকটা হচ্ছে আয়নিক ভাবে বিশ্লেষিত হতে হবে ওই পদার্থটাকে, আয়নিক ভাবে বা আয়নিক বিশ্লেষিত। ওকে, আমরা বুঝতে পারছি যে দ্রবণটা দিয়ে আমরা কেএসপি বা দ্রাব্যতার গুণফল বের করব, সেটার জন্য তোমার দ্রবণটা স্বল্প দ্রবণীয় হইতে হবে, কঠিন পদার্থ হইতে হবে এবং আয়নিক ভাবে বিশ্লেষিত হইতে হবে। তাহলে তুমি ওই দ্রবণটাকে কি দ্রাব্যতার গুণফল বের করতে পারবা। কিভাবে বের করবা? আচ্ছা, তাহলে আমরা কোন কোন দ্রবণের ক্ষেত্রে বা কোন কোন পদার্থের ক্ষেত্রে পারবো বলো তো? আমরা কি অ্যামোনিয়ার এই যে NH3 আছে, এটা দ্রাব্যতার গুণফল বের করতে পারবো? উত্তর হচ্ছে না। আচ্ছা, আমি কয়েকটা লিখি, তারপর তোমরা বইলো। কার্বন ডাইঅক্সাইড, তারপরে ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড, তারপরে মনে করো যে আছে চিনি। ওকে, এই যে কয়েকটা আমি লিখলাম, যে এগুলোর কি আসলে দ্রাব্যতার গুণফল বের করা যাবে? আর লাস্টে একটা লিখলাম ধরো ব্যারিয়াম সালফেট। এখন কোনটার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল বের করা যাবে আর কোনটা যাবে না? দেখো, প্রথমটার ক্ষেত্রে সেটা কি আমাদের কন্ডিশন মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু একটা গ্যাস। যেহেতু গ্যাস, আমরা বলছি কঠিন পদার্থ হইতে হবে, তার মানে সে তার দ্রাব্যতার গুণফল বের করা যাবে না। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দ্রাব্যতার গুণফল বের করা যাবে না। বাট সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু কঠিন পদার্থ, এইটার কি দ্রাব্যতার গুণফল বের করা যাবে? উত্তর হচ্ছে না। ঠিক আছে, কিভাবে না? কারণ সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কঠিন পদার্থ, ঠিক আছে, আয়নিক ভাবে বিশ্লেষিত হয়, যে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস হিসাবে সে বিশ্লেষিত হয়, মানা গেল। বাট সমস্যা হচ্ছে সে কিন্তু স্বল্প দ্রবণীয় না। সোডিয়াম ক্লোরাইড পানিতে অধিক মাত্রায় দ্রবীভূত হয়, সে কি স্বল্প দ্রবণীয়? অবশ্যই না। তো অধিক পরিমাণ যেহেতু দ্রবীভূত হয়, তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করা যাবে না। আচ্ছা, চিনির সংকেত একজনে চাইছে, এটা হচ্ছে C12H22O11 সুক্রোজ। ওকে, সুক্রোজের সংকেত এটা, যেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বিত একটা যৌগ। এখন এই সুগার বা চিনির কি আসলে দ্রাব্যতার গুণফল বের করা যাবে বলো তো? বলো, চিনি দ্রাব্যতার গুণফল বের করা যাবে? না, যাবে না। কারণ কি? চিনি কঠিন পদার্থ মানা গেছে, স্বল্প দ্রবণীয় না, চিনি কিন্তু অধিক পরিমাণে দ্রবীভূত হয়। তারপরে মজার বিষয় হচ্ছে আয়নিক ভাবে বিশ্লেষিত, চিনি আয়নিক ভাবে বিশ্লেষিত হইতে পারে না। চিনি একটা সমযোজী যৌগ, ঠিক আছে। তো এই সমযোজী যৌগ কিভাবে? চিনি হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের দুইটা সংকেতিত একরকম, C6H12O6। এই দুই অণু হচ্ছে একটা, এক অণু গ্লুকোজ আর এক অণু সুক্রোজের সমন্বয়ে কিন্তু, সরি, এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজের সমন্বয়ে তোমার চিনি তৈরি। বাট চিনি আয়নিক ভাবে বিশ্লেষিত হইতে পারে না, তার মানে চিনির ক্ষেত্রেও তুমি দ্রাব্যতা গুণফল বের করতে পারবা না। ব্যারিয়াম সালফেটের কথা চিন্তা করো, ব্যারিয়াম সালফেট কিন্তু স্বল্প দ্রবণীয়, কঠিন লবণ হিসেবে পাওয়া যায় এবং সে কিন্তু আয়নিক ভাবে বিশ্লেষিত। তার মানে একমাত্র এই যে ব্যারিয়াম সালফেট বা এটার মতো আরো যেসব যৌগগুলো আছে, যেমন তোমার PbI2, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইসব যেগুলো আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস সালফেট, এইসব লবণগুলা হচ্ছে তোমার আয়নিক এবং কঠিন পদার্থ, স্বল্প দ্রবণীয়। তার মানে এগুলা দ্রাব্যতা তুমি নির্ণয় করতে পারবা। বুঝা গেছে কোনটা দ্রাব্যতা নির্ণয় করা যাবে, কোনটা করা যাবে না? বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা নেক্সট দিকে এখানে দেখি দ্রাব্যতার গুণফলটা আসলে কিভাবে বের করে। ধরো তুমি একটা পদার্থ নিলা বা একটা লবণ নিলা, যেই লবণটার সংকেত হচ্ছে তোমার AB2, ঠিক আছে। AB2 এটা হচ্ছে আমাদের একটা লবণ। এইটা দ্রাব্যতার গুণফল আসলে আমরা কিভাবে বের করবো বলতো? দ্রাব্যতার গুণফল, এটা স্বল্প দ্রবণীয় লবণ যেহেতু, এভাবে বিয়োজিত হবে A2 প্লাস প্লাস হচ্ছে 2B মাইনাস। যেহেতু বি দুইটা আছে তো, তার মানে 2 আর B মাইনাস, এটার চার্জটা A এর জায়গায় আর A এর চার্জ হচ্ছে B এর নিচে। সো এইভাবে সে বিয়োজিত হইতেছে। ওকে, এখন এইটা দ্রাব্যতার গুণফল বের করতে হবে। বলতো দ্রাব্যতার গুণফল এই জিনিসটা কি একটা ধ্রুব জিনিস না? দ্রাব্যতার গুণফল, হ্যাঁ, অনেকে ফোর আজকেও বের করে ফেলছো, ঠিক আছে, ইন্টারেস্টিং। দ্রাব্যতার গুণফল কিন্তু ওই যে একটা সাম্য ধ্রুবকের মতো, আমরা যেটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে শিখছিলাম। সো সাম্য ধ্রুবক বা দ্রাব্যতার গুণফল, এটাকে কেএসপি হিসেবে তুমি বিবেচনা করতে পারো। এইটা কেএসপির ক্ষেত্রে আমরা কি জানি? কেএসপির ক্ষেত্রে উপরে থাকে হচ্ছে উৎপাদায়ন, যেটা আছে এটা থাকে, আর নিচে হচ্ছে উপরে উৎপাদায়ন থাকে। ও এটার উপরে যে সামনে যে 2 আছে এটা স্কয়ার হবে, আর নিচে থাকে তোমার বিক্রিয়ক যেটা AB2। এখন কথা হচ্ছে এই যে B2 এটা কিন্তু সলিড, তাই না? সলিড।
সলিডের ক্ষেত্রে আমরা জানি কি তার ঘনমাত্রাকে আমরা 1 ধরে নিই। তো শুধুমাত্র এটা এমন হয় যে A2 প্লাস প্লাস 2B মাইনাস, সরি B মাইনাস, আর উপরে স্কয়ার থাকে। এইভাবে হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল বের করি। এখন ধরো আমাদের বলে দিছে যে AB2, এই লবণটা দ্রাব্যতা হচ্ছে S, ঠিক আছে, এটা দ্রাব্যতা S, তাহলে দ্রাব্যতার গুণফল KSP কতটুকু হবে? কেএসপিটা আমরা কিভাবে বের করব? দেখো এস গুণ, ঠিক আছে, এবার দেখো এটা কত, এটা যদি এস হয় এটা 2s না, 2s, সো এটাকে 2s লিখবো, স্কয়ার দিব, এবার s ইনটু 4s স্কয়ার, তার মানে 4s কিউব। সেটা খুবই সিম্পল, আমরা এটা দ্রাব্যতার গুণফল পেয়ে গেলাম কত, 4s কিউব। এখন এই জিনিসটা একটা ইন্টারেস্টিং বিষয় ঘটছে এখানে, আমরা যদি দেখি জিনিসটা কেমন হয়েছে। দ্রাব্যতার গুণফলটা বের করার একটা ইজি ওয়ে হচ্ছে, ধরো এই যে AB2 দিল, যে AB2 এইটার, দেখো এর হচ্ছে কত 1 না, বি এর হচ্ছে 2, এই কেএসপি বের করার ক্ষেত্রে তুমি এইভাবে করতে পারো, ধরো এটাকে এইভাবে লিখতে পারো এ এম আর বি এন, ওকে, তখন কেএসপি মান হবে m⁴ ইন্টু n⁴ আর এস ইন্টু, সরি s⁴n+m, ওকে। এইটা হচ্ছে তোমার শর্টকাট সূত্র, যে কিভাবে যে কোনো লবণে তুমি দ্রাব্যতা গুণফল এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এবার ধরো আমি প্রত্যেকটা ক্ষেত্রে বের করব। ধরো এ বি একটা লবণ নিলাম, তাহলে এটা দ্রাব্যতার গুণফল কত হবে? এটা দ্রাব্যতার গুণফল হবে 1⁴ ইন্টু 1⁴, সো এটা হচ্ছে 1, আর s কত হবে 1+1, তার মানে s স্কয়ার। এবার যদি আমি A2B নেই, এটার কি হবে? এটার হবে 2² ইন্টু 1⁴ s⁴2+1, যেটাকে আমরা বলবো 4s কিউব। যদি আমি এটা নেই যে AB3, ঠিক আছে, বা A3B, যেটাই নাও, এইটার ক্ষেত্রে কি হবে 1⁴ ইন্টু 3⁴, আর s⁴3+1, তার মানে কত, 27 s⁴। যদি আমি এমন নেই যে A2B3, তখন কত হয় 2² ইন্টু 3³ s⁴3+2, ওকে। সো 4 গুণ 27 আর s⁵, সো এটা করলে কত হয়? এটা করলে হয় সমান সমান 108 s⁵। এভাবে করে ফেলতে পারবা না? পারবা কিনা? সো প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট এই যে সূত্রটা আছে, এই সূত্রটা ফলো করলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবা। তো যে কোনো লবণ দিয়ে যদি তোমাকে বলে যে এটা দ্রাব্যতার গুণফল কত, তখন তুমি এই শর্টকাট সূত্র ইউজ করবা। বুঝতে পারছো? যদি বুঝতে পারো আমরা এরপরে ম্যাথমেটিক্স এর দিকে চলে যাব। হায় হায় রে, ঠিক আছে। সো আমরা এভাবে হচ্ছে যে কোনো দ্রাব্যতার গুণফল আসলে করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যেটা আছে ওইটাতে চলে যাই। দেখো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, সুন্দর। বলছে যে 25°C তাপমাত্রায় 1 লিটার লেড আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ থেকে 2 × 10⁻³ মোল লেড আয়োডাইড পাওয়া যায়। ওই তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল বের করো। এটা আসলে খুব সিম্পল, দেখো 25°C তাপমাত্রায় 1 লিটারে কত মোল থাকে? 2 × 10⁻³ মোল থাকে। তার মানে এটার ঘনমাত্রা এস তুমি এভাবে বলতে পারো, 1 লিটারে যত মোল, এটাই তো মোল পার লিটার বা দ্রাব্যতা বলি আমরা, তাই না? 1 লিটারে যেহেতু হচ্ছে 2 × 10⁻³ মোল আছে, তাহলে এটা দ্রাব্যতা হবে 2 × 10⁻³ মোল পার লিটার। এটা হচ্ছে দ্রাব্যতা। এখন বলছে তোমার দ্রাব্যতার গুণফল বের করতে, তাই না? ওকে, কেউ কি কোনো কোশ্চেন করছো? ঠিক আছে। আচ্ছা, দ্রাব্যতার গুণফল তুমি বের করতে হবে। সো এটা আমাদের লবণ কি ছিল, PbI2, তাই না? এইটাকে আমরা ভাঙি, কিভাবে ভাঙবো দেখো তো। দেখো Pb2 প্লাস প্লাস হচ্ছে 2I মাইনাস, এই তো এটাই ছিল আমাদের
মানে এইভাবে আমরা লবণটাকে পার্ট পার্ট করে লিখে ফেলতে পারি। এখন দেখো, এইটার দ্রাব্যতা ধরলাম আমি এস, সো এটার কি হবে, এস হবে, আর এখানে কত হবে, 2s, তাই না? একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে যে 2s আছে, এই 2s কিন্তু আয়োডাইডের পরিমাণ। ওকে, সাল লেডের পরিমাণ যদি s হয়, শুধুমাত্র এই আয়োডাইডটার পরিমাণ হচ্ছে 2s। তোমরা আবার অনেক সময় ভুল করো, কি করো, ধরো ধরে নাও যে 2i এর মান হচ্ছে 2s, সো i এর মান হচ্ছে শুধুমাত্র s। এটা কিন্তু না, এই 2s টা হচ্ছে আয়োডাইডেরই পরিমাণ, বুঝতে পারছো? এটা ভুল বুঝলে হবে না, এটাকে তোমার বুঝতে হবে যে আয়োডাইডের পরিমাণটাই হচ্ছে এই লেড আয়োডাইডের ডাবল, কিন্তু লেড আয়োডাইডটা ভেঙে ডাবল পরিমাণ আয়োডাইড তৈরি হয়েছে। তো এটা শুধুমাত্র আয়োডাইডের পরিমাণ, এটা কিন্তু 2 আয়োডাইডের মান না, বুঝতে পারছো? সো এবার যদি তুমি কেএসপি বের করো, কেএসপির যে সূত্র ছিল আমাদের, কেএসপি ইজ ইকুয়াল টু পিবি 2 প্লাস আর আই মাইনাস, আর সামনে যেহেতু 2 ছিল এটা স্কয়ার হিসেবে যাবে। সো লেডের পরিমাণ কত, এস ধরো, আর এইটার ভ্যালু হচ্ছে 2s। ওকে, এইবার স্কয়ার দাও, সো 4s³ হইতেছে, তাই না? এখন 4s³ যদি হয়, তাহলে 4 বসাও, ইন্টু s এর ভ্যালু কত ছিল তোমার, 2 × 10⁻³ আর এটাতে হোল কিউব ছিল। সো 4 ইন্টু, এটাতে কিউব করো, 2 এর কিউব করলে হয় 8, 10⁻³ কে কিউব করলে হয় 10⁻৯। সো কত হয়, 32 × 10⁻৯। কে একজন জানি করে ফেলছে আগে, হ্যাঁ আফরিন, সে আগে করে ফেলছে, ধন্যবাদ। এটাকে তুমি এক ঘর সামনেও আগাইতে পারবা, এই যে 332 কে তুমি 3.2 লিখবা, তাহলে হচ্ছে এটা হয় 10⁻⁸। ওকে, ইজি কিন্তু, এভাবে আমরা করে ফেলতে পারবো, বুঝতে পারছি? আফরিন তো করেই ফেলছে, তার মানে সে বুঝছে। অন্য যারা যারা আছো, তাজরিন আছে একজন, বুঝতে পারছো কিনা, তানবীর, বুঝতে পারছো, অথই, শিমলা, ওরা যারা আছে বুঝতে পারছো, লুইপা, হ্যাঁ। সো আমরা সবাই বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। সো এটা যদি বুঝতে পারি, আমরা সামনের দিকে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন যেটা, এটাতে আমরা সলভ করব। কি বলছে, যে 25°C তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 4 × 10⁻⁹ মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে এর দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। দুইটা এককে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, মোল পার লিটার এবং গ্রাম পার লিটার। বের করবো, সমস্যা নেই। কিভাবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওএইচ, তাই না? এটা কেএসপি এর ভ্যালু কত, 4 × 10⁻⁹ এটা দেওয়া আছে। ওকে, বলো তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি আমরা যদি ক্যালকুলেশন করি, ধরো এটা 1, এটা হচ্ছে 2, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দাঁড়াইতেছে s2² × 1 আর s⁻²+1, তো কত হয়, 4s³ হইতেছে না, 4s³ কিনা, ওকে 4s³। সো এই 4s³ সমান সমান তুমি কি লিখতে পারো, এই যে 4 × 10⁻⁹, তাই না? এটা তো আমরা লিখতে পারি। এবার দেখো, তাহলে আমাদের এই 4 কেটে দাও দুই সেট থেকে, s³ কি হয়, s³ 10⁻⁹ হইতেছে। এই বুঝতে কোনো সমস্যা হয়, না বুঝলে বলবা কিন্তু। s³ 10⁻⁹, সো s কত হইতেছে, s এটা হইতেছে ⁻10⁻⁹। এই ⁻10⁻⁹ এটা যদি করো তুমি এভাবে করতে পারবা, 10⁻³ এইটার উপরে এই যে 1/3 হিসাবে আছে। ওকে, সো এইটার ভ্যালু দেওয়া হইতেছে 10⁻⁻1, বুঝতে পারছো? আচ্ছা সরি, এটা ভুল হইছে। আচ্ছা, এটাতে যদি তুমি করো তাহলে এটা এমন হয় 10⁻³ এইটার উপরে তুমি হচ্ছে কিউবিক রুট বসাইলা, এই যে এটার উপরে কিউবিক রুট বসাইলা। এখন এই কিউবিক রুটের সাথে এই 3 কিন্তু কাটা চলে যাবে, কাটা চলে গেলে শুধুমাত্র 10⁻³ থাকবে, বুঝতে পারছো? 10⁻⁹ কে তুমি এভাবে লিখতে পারো 10⁻³ হোল টু দি পাওয়ার 3,
এই কিউবের সাথে কিউবিক রুট কিন্তু কাটা চলে যায়, আমরা কিন্তু এটা জানি, তাই না? সো আমরা আশা করি বুঝতে পারছি। সো আমাদের এখানে কিন্তু দ্রাব্যতা যে এস এর ভ্যালুটা কি বলে, দেখো দ্রাব্যতা কিন্তু আমাদের বের হইলো কত, 10⁻³ এটা অবশ্যই মোল পার লিটার, মোল পার লিটারে এটা বের হয়েছে, মোল পার লিটার এককে এটা বের হয়ে গেল আমাদের। সো মোল পার লিটার এককে আমরা পাইলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে গ্রাম পার লিটার এককে এটাকে কনভার্ট করা। সো আমাদের দ্রবটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH। বলো তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে তোমার 24-25। ওকে, 24 না 25 বলো তো? 24। ম্যাগনেসিয়ামের ভর আমরা জানি কতটুকু, 24 না? আর হাইড্রোক্সাইড, ঠিক আছে, হাইড্রোক্সাইড যেই অণুটা আছে OH-, এখানে অক্সিজেন হইতেছে কত, 16, আর হাইড্রোজেন 1, তার মানে 17। যেহেতু দুইটা আছে তার মানে 17 × 2 = 34। সো আলটিমেটলি তোমার ভ্যালুটা কত আসে, 58 গ্রাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, 58 গ্রাম, তাই না? ওকে, এখন মোল পার লিটারকে গ্রাম পার লিটার এককে কিভাবে নেয়? মোল পার লিটারকে গ্রাম পার লিটার এককে নেওয়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে উপরে আণবিক ভর দিয়ে গুণ দেওয়া দেওয়া। যেহেতু আমাদের এখানে দ্রাব্যতাটা আছে, দ্রাব্যতা সমান 10⁻³ মোল পার লিটার। সো এই 10⁻³ সাথে তুমি যদি এখন 58 গুণ দাও, তখন এটা চলে গেল গ্রাম পার লিটারে। বুঝতে পারছি ভাইয়া? বা জাস্ট গুণ দিয়ে তোমরা বের করো কত হয় তোমাদের। আচ্ছা, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। উপরে থাকতেছে 58, নিচে থাকতেছে 1000। ওকে, এটা গ্রাম পার লিটার হইতেছে। তার মানে 58 × 10⁻³ ও আছে, একই কথা তো বারবার লিখতেছি। সো 5.8 × 10⁻² গ্রাম পার লিটার। বুঝতে পারছি? মোল পার লিটারকে গ্রাম পার লিটার এককে নিয়ে গেলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। বুঝছো কিনা বলো? মোল পার লিটার এককে আমরা বের করলাম, সাথে সাথে আমরা গ্রাম পার লিটার এককেও বের করে নিলাম। So, আমাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। আশা করি বুঝতে পারছি। একটু ইয়েস মানে বলো, বুঝতে পারছো কিনা, তাহলে আমরা সামনের ম্যাথটাতে চলে যাব। ওকে, বলছে বুঝতে পারছে, সবাই বলছে। ওকে, আচ্ছা, দ্রাব্যতা গুণফলের সাথে পিএইচ এর একটা সম্পর্ক আছে, ওইটাও আমরা করবো এখন এখানে। দেখো কিভাবে করি, ম্যাথমেটিক্স দিয়ে আমরা জিনিসটাকে বোঝার ট্রাই করবো। ফার্স্ট অফ অল দেখো, 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা জলীয় দ্রবণ দেওয়া আছে। ওই জলীয় দ্রবণে পিএইচ দেওয়া আছে 10। এখন বলছে দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা বের করতে বলবে। ও আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে যখন কথা হয় তখন একটা জিনিস মাথায় রাখবা, যখন KIP > KSP, তখন হচ্ছে দ্রবণটা কি, অতিপৃক্ত। KIP = KSP যদি হয়, মানে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হইলে সম্পৃক্ত। যদি KIP <KSP হয়, তাহলে হচ্ছে অসম্পৃক্ত। তাই তো, এই তিনটা কন্ডিশন একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আমাদের মেইন ম্যাথ যেটা আছে ওইটা করা শুরু করে দিব আমরা। কিভাবে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ দেওয়া আছে 10। কত দেওয়া আছে, 10। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, তাই না? ক্ষারের পিএইচ দেওয়া আছে 10, দেখো 7-এর থেকে বেশি আছে, তার মানে ক্ষারের পিএইচ তো অবশ্যই 7 থেকে বেশি থাকবে। ওকে, এখন দেখো, যদি তুমি পিএইচ পাও তাহলে কিন্তু আমরা জানি কি, পিএইচ প্লাস পিওএইচ = 14, তাই না? যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ক্ষারের ক্ষেত্রে কিন্তু তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হবে। সো আমরা ট্রাই করব কিভাবে পিএইচ থেকে হাইড্রোক্সিল আয়নে যাওয়া যায়। এখন পিএইচ থেকে হাইড্রোক্সিল আয়নে যাইতে হলে তোমাকে আগে পিওএইচ টা বের করতে হবে। দেখো পিএইচ দেওয়া আছে কত, 10। সো পিওএইচ তোমার কত হবে, সো পিওএইচ হবে 14 মাইনাস, দেখো পিওএইচ
সমান হচ্ছে 14 মাইনাস 10, তার মানে কত? তার মানে 4। এখন দেখো এই পিওএইচ থেকে কিন্তু আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করতে পারি কিভাবে? পিওএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, ওএইচ মাইনাস। ওকে, কারণ আমরা জানি কি পিএইচ ইজ ইকুয়াল টু, কি জানি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন জানি, তাই না? সো পিএইচ যদি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন হয়, পিওএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, ওকে, ইজ ইকুয়াল টু 4 হয়। এবার এই মাইনাসটাকে 4 এর উপরে নিয়ে যাও, সো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে এমন 10⁻⁻4। এটা একদম সিম্পল, এইভাবেও লেখা যায় যে পিএইচ যদি হয় ধরো সামথিং একটা কিছু হইলো, আচ্ছা, পিএইচ থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হলে কিভাবে, ধরো পিএইচ হচ্ছে এক্স, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻x। ওকে, ঠিক ওইভাবেই পিওএইচ যদি হয় 4, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻4। বুঝতে পারছি? বলো তো বুঝছো কিনা? একটু বুঝলে পরের পার্টে আমরা হচ্ছে চলে যাব। দেখো এখান থেকে কিন্তু আমরা এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেছি। এই যে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দরকার ছিল, তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। ওকে, এবার তাহলে আমরা একটু এগুলো মুছে দিই, যে আশেপাশে যেগুলো লিখছিলাম এগুলো মাথায় রাখবো, এগুলো মুছে দিই। ওকে, দেখো, তো আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের হয়ে গেছে। এবার দেখো তো ভাইয়া, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এটা যখন বিয়োজিত হয়, বিয়োজিত যখন হবে, তখন কিন্তু ক্যালসিয়াম আয়ন তৈরি করবে, সাথে হচ্ছে দুইটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। এখন এই দুইটা হাইড্রোক্সিল আয়নের কিন্তু ঘনমাত্রা, মানে এই হাইড্রোক্সিল আয়ন 2OH, এই যে টোটাল যেটা ছিল, একটু বুঝাই তোমাদের, জিনিসটা বুঝো। এই 2OH এর ঘনমাত্রা ছিল তোমার 10⁻⁻4। ওকে, এই 2OH এর ঘনমাত্রা ছিল 10⁻⁻4। এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু এই 10⁻⁻4 এর অর্ধেক, 10⁻⁻4 এর অর্ধেক। কিভাবে? এটা ছিল এস, এইটা এস, এইটা 2s। সো 2s ইজ ইকুয়াল টু যদি 10⁻⁻4 হয়, তাহলে s ইজ ইকুয়াল টু 10⁻⁻4/2 হবে না? অবশ্যই 2 হবে। সো ক্যালসিয়ামেরটা কি হবে? 10⁻⁻4/2। বুঝতে পারছি? আচ্ছা, বললো যে পরীক্ষার আগে তোমাদের রেকর্ড ক্লাস দিতে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে 2s এর মান হচ্ছে 10⁻⁻4 হাইড্রোক্সিল আয়নের, সো ক্যালসিয়ামের মান হবে 10⁻⁻4/2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 10⁻4-2, সরি 4/2। বুঝতে পারছি এই জিনিসটা? একটু বলি, রেসপন্স করি আমরা। ওকে, এবার তাহলে দেখো, এটার কেএসপি আমরা বের করব, ঠিক আছে? কেএস, কে আইপি বের করি। কেআইপি আর কেএসপি একই। কেএসপি হচ্ছে যে কোনো, সরি, কেএসপি আর কেআইপি দুইটা কিন্তু ইকুয়েশন সেমই। কেএসপি আর কেআইপি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, কেএসপি হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণের, আর কেআইপিটা হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে। বুঝতে পারছো? ওকে, দেখো, সো কেআইপি বের করি আমরা, কত বের হবে? কেআইপি হবে Ca2+, আর হচ্ছে OH মাইনাস, আর ওটার উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তো ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 10⁻⁻4/2, আর OH এর পরিমাণ হচ্ছে 10⁻⁻4, স্কোয়ারের স্কোয়ার যা ছিল বসে দিলাম। ওকে, সো 10⁻⁻4/2 ইন্টু হচ্ছে 10⁻⁻8। সো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, এবার কত হয়? এটা হইতেছে হাফ ইন্টু 10⁻⁻4 আর -8, তার মানে -12। বুঝতে পারছি আমরা? হাফ ইন্টু 10⁻⁻12 কিন্তু হয়েছে আমাদের ভ্যালুটা। এই হচ্ছে আমাদের কেআইপির ভ্যালু। সো কেআইপির ভ্যালুটাকে তুমি এইভাবে লিখতে পারো, আমি এখানে একটু মুছে দিই, মুছে দিয়ে এই জিনিসটা এখানে লিখি। দেখো আমাদের কেআইপির ভ্যালু বের হইতেছে তোমার 0.5 ইন্টু 10⁻⁻12। তার মানে এটাকে এভাবেও লেখা যায় যে 5 ইন্টু 10⁻⁻11, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, কেএসপির ভ্যালু আবার কত দেওয়া আছে? গ্রিন কালারে দেখো, কেএসপির ভ্যালুটা দেওয়া আছে 10⁻⁻6, 8 ইন্টু 10⁻⁻6,
তাই না? দেখো, কেএসপির ভ্যালু কিন্তু কেআইপির ভ্যালু থেকে বড়। তো এখানে কি হইতাছে, কেএসপি গ্রেটার দেন কেআইপি। এখন বলো, কেএসপি যদি কেআইপি থেকে বেশি হয় তাহলে দ্রবণ কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবশ্যই দ্রবণ অসম্পৃক্ত, কারণ আমরা একটু আগে লিখছিলাম এটা, তাই না? তো দ্রবণটা আমাদের এখানে আলটিমেটলি আমরা দেখতেছি কি, দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। তো আমাদের অ্যান্সার উত্তর হবে দ্রবণটি অসম্পৃক্ত। বুঝতে পারছি ভাইয়া? বলো তো। ওকে, ঠিক আছে। তাজরিন নামে একজন আছে, সে একটা ইয়ে লেখছে, জীবনের দুঃখ নিয়ে একটা কথা বলছে। জীবন দুঃখই, বুঝছো, জীবনে কোনো আরাম নেই। মারা যাওয়ার আগের দিন আরাম আছে, তখন তখন তোমার সেন্স থাকবে না। আচ্ছা, ঠিক আছে তাহলে, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে আমরা ওই কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, সবাই বুঝছো? তানবীর যে ছেলেটা আছো, সে বুঝছো? ওকে, তাহলে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, শ্রাবন্তী বুঝছে, যারা আছে। ওকে, নেক্সট কোশ্চেন। ক্লিয়ার? হ্যাঁ, এইখান থেকেও আমরা কি, দেখো ব্যারিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 4 × 10⁻⁶। দ্রবণে ব্যারিয়াম হাইড্রোক্সাইডে সাম্যাবস্থা তৈরি করলে ওই দ্রবণের পিএইচ কত? আগে তোমার হচ্ছে পিএইচ দেওয়া ছিল, তোমাকে কেএসপি বের করতে বলছে, আর এখানে কেএসপি দেওয়া আছে, তোমাকে পিএইচ বের করতে হবে। ওকে, সিম্পল, কোনো সমস্যা নেই, আগেরটার মতোই। এখানে কি করতে হবে দেখো, ব্যারিয়াম হাইড্রোক্সাইড, ওকে, এই ব্যারিয়াম হাইড্রোক্সাইডটা যখন ভাঙবে তখন ব্যারিয়াম তৈরি করবে, আর তার সাথে হচ্ছে দুইটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটার কেএসপি বের কর, কেএসপি দেওয়া আছে। এই দ্রবণটার কেএসপি জানি আমরা কত, 4s কিউ হবে না? কিভাবে, ব্যারিয়াম একটা, হাইড্রোক্সিল হচ্ছে দুইটা। ওকে, সো এটা কেএসপি কত, 4s কিউ হইতেছে। সো কেএসপির ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে, 4 × 10⁻⁶ ইজ ইকুয়াল টু 4s কিউব। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এস বের করা। কেন এস বের করা আমি বলতেছি। 4 4 কেটে দাও, সো s কিউব ইজ ইকুয়াল টু 10⁻⁶ হইতেছে। তার মানে এস ইজ ইকুয়াল টু কি হবে, কিউবিক রুট 10⁻⁶। সো এটা বের হবে তোমার, যদি সিম্পল ভেঙে ভেঙে দেখাই, 10⁻⁻2, এটা হোল কিউব হচ্ছে 10⁻⁶। সো 10⁻⁻2 হইতেছে অ্যান্সার। এটুকু পর্যন্ত বুঝছো ভাইয়া, যে কিভাবে তোমার এস, এস এর ভ্যালুটা তোমার 10⁻⁻2 আসছে? বুঝতে পারছো? তাহলে এটা যদি এস হয়, এটা এস, এটা 2s। ওকে, সো এস এর ভ্যালু হচ্ছে 10⁻⁻2। এবার তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত বের হইতেছে? আমরা যদি চিন্তা করি যে হাইড্রোক্সিল আয়ন, এটার ঘনমাত্রা তোমার বের হইতেছে 10⁻⁻2 ইন্টু টু, যেহেতু হচ্ছে এটা 2 গুণ উৎপন্ন হয়েছে। সো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 × 10⁻⁻2। এতটুকু আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে পিএইচ বের করতে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যখন তোমার বের করবা, তখন কিন্তু তোমার কত আসে, পিওএইচ বের করতে পারবা। পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, তাই না? ওএইচ মাইনাস। সো তুমি মাইনাস লগ অফ কি লিখতে পারবা, 2 × 10⁻⁻2। এটা করো, এটা করলে কত হয় দেখো তো, বুঝার সুবিধাতে এটা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, দেখো একজনে বলছে যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে, এটা করা যায়। তোমাদের জাস্ট
ভ্যালুটা বের করতে বলছি কি তোমাদের হচ্ছে পিওএস বের করলে তোমরা পিএইচ বের করতে পারবা। দেখো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা, এই যে মাইনাস লগ আছে না, এটা হচ্ছে এই যে যখন ভিতরে গুণ অবস্থায় থাকে তুমি কিন্তু লগটাকে যোগ যোগ করে দিতে পারো, যে মাইনাস লগ অফ তুমি 3 লিখতে পারবা, তার সাথে এই মাইনাসটা আবার যাবে মাইনাস লগ 10⁻⁻² লিখতে পারবা। এটা কিন্তু লিখতে পারতেছো তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, এই লগ থ্রির মান, এই জিনিসটা আমাদের একটু মুখস্থ রাখা লাগে। লগ থ্রির মান হচ্ছে লগ 2, লগ 3, এগুলার মান মনে রাখতে হয়। যেমন লগ 3 মান হচ্ছে 0.3, এমন লগ 2 মান 0.27 সামথিং একটা ভ্যালু হয়। এখন দেখো লগ 3 মান মাইনাস লগ 3 ভ্যালু হচ্ছে 0.3, আর এই মাইনাসটা, এই যে -log 10⁻², এই টুটা সামনে চলে আসবে। ওকে, এই যে -2 আছে এটা সামনে চলে আসবে যখন, তাহলে -2 আর এই মাইনাসে গুণ করলে +2 হইতেছে না, আর log 10 এর ভ্যালু তো 1 হয়, log 10 এর ভ্যালু আমরা 1 জানি। সো 2 - 0.3 তার মানে 1.7 হইতেছে তোমার পিওএইচ এর মান। আচ্ছা, কে একজনে বলছে log 3, কেন log 2 হবে না? ও আচ্ছা সরি, log 2, হ্যাঁ log 2 এর ভ্যালুটাই হচ্ছে 0.3, আমি ভুল করছি। থ্যাংক ইউ তোমাকে। -log 2, ওকে, log 2 এর ভ্যালুটাই হচ্ছে তোমার 0.3, আর log 3 ভ্যালুটা 0.4 বা সামথিং একটা কিছু হয়। তোমরা একটা কাজ করবে যে log 2, log 3, log 4 এই ভ্যালুগুলা শিখে রাখবা, মুখস্থ করে রাখবা, তোমাদের বইয়ে দেখবা চার্ট দেওয়া আছে। ওকে, সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার 1.7 ভ্যালু, কে একজন জানি 1.69 করছে, 1.697 কাছাকাছি তাই না, জাস্ট এক ডিজিটের ডিফারেন্স, সমস্যা নেই। আমাদের মেইন টার্গেট ছিল যে পিওএইচ এর ভ্যালুটা দরকার ছিল। পিওএইচ যখন আমরা জানবো তাহলে আমরা পিএইচ জানবো না। সো পিএইচ ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, 14 মাইনাস পিওএইচ। ওকে, তার মানে 14 - 1.7 কত হয়, 12.69 হইতেছে, ঠিক কিনা? সরি, 12.3 হইতেছে, 12.3, এটাই হচ্ছে আমাদের পিএইচ ভ্যালু। সো যেহেতু আমাদের পিএইচ ভ্যালু বের করতে বলছে, আমরা পিএইচ ভ্যালু বের করে ফেললাম। বুঝতে পারছো? জাস্ট হচ্ছে ওই যে লগের ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে, এটা তো আসলে বুঝার বই না, এটা হচ্ছে মুখস্থর বই। তোমরা যেহেতু পড়ে আসছো, জাস্ট কয়েকটা ভ্যালু একটু চার্ট হিসাবে মুখস্থ করে ফেললেই তুমি ক্যালকুলেশন করা তোমার জন্য ইজি হয়ে যাবে। কনসেপ্টটা বুঝছো কিনা এটা বললো জাস্ট, যে কিভাবে আমরা এটা করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন যেটা আছে ওইটাতে চলে যাব। কেউ আছো যে বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। সো 0.47, আচ্ছা এই তিনটা আমি লিখে দিই তোমাকে। log 5 = 0.6, এই তিনটা ভ্যালু জাস্ট একটু মুখস্থ রাখো, তাহলে হচ্ছে তোমাদের জন্য বাকিগুলা করা ইজি হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে ওইটাতে চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সময়ায়ন প্রভাব নিয়ে কথা। সময়ায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট, এটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ আসে, সিকিউ অত বড় কোশ্চেন আসে না, কারণ তোমাদের সমায়ন করতে গেলে অনেক সময় ক্যালকুলেটর দরকার হয়, যে কারণে তোমাদের ইজি কোশ্চেন যেটা আছে ওইটা দিবে, খুব কঠিনটা দিবে না। সো দেখো, সমায়ন প্রভাবটা কি? সমায়ন প্রভাব হচ্ছে, ধরো তুমি কোনো একটা লবণ নিছো, সিলভার সালফেট বা সিলভার সালফেট, এই লবণটার মধ্যে Ag2SO4, আচ্ছা কঠিনটা না দিয়ে তোমাদের সহজ দিই, যেহেতু তোমাদের এটা ভার্সিটি কোচিং। এখানে ধরো তুমি বেরিয়াম সালফেট নিছো, এই বেরিয়াম সালফেটের মধ্যে তুমি যদি বেরিয়াম আয়োডাইড ছাইরা দাও, ঠিক আছে, তাহলে দেখো কমন আয়ন কোনটা, এই বেরিয়াম না, দুইটার ক্ষেত্রে এই বেরিয়াম আয়োডাইডের প্রভাবে বেরিয়াম সালফেটের দ্রাব্যতাটা কমে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে কাইন্ড অফ সময়ায়ন প্রভাব। আমরা জানি কি সময়ায়ন প্রভাবের কারণে কোন একটা পদার্থের দ্রাব্যতাটা কমে যায়। কিভাবে কমে এটা আমরা একটা ম্যাথ দিয়ে করে ফেলবো, ঠিক আছে, দেখাবো যে আসলে কিভাবে কমে, কেন কমে জিনিসটা আসলে। So, আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। দেখো এইখানে বলছে যে কোন তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান
1.81 ইন্টু 10⁻⁻20। বলছে ওই তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম নাইট্রেট দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে। তার মানে ফার্স্ট অফ অল তোমাদের যে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া ছিল, কেএসপি কত 1.81 ইন্টু 10⁻⁻20 দেওয়া ছিল। এখন বলছে এই যে দ্রাব্যতাটা, এই দ্রাব্যতাটা তুমি সিলভার নাইট্রেট দ্রবণে গেলে কত পাবা। সিলভার নাইট্রেট দ্রবণে এই দ্রাব্যতাটা আসলে বাড়বে না কমবে বা কত পাবা, এটা তোমাদেরকে বের করতে বলবে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন তোমার লবণটা এই 1 1 স্টেটে থাকবে, আবার দেখাই তোমাদের, AgCl, ঠিক আছে, এটা কেএসপি। সো এই লবণটা যখন 1 1 বা হইতেছে এখানে সহগ যখন 1 1 হবে, তখন তোমাদের ক্ষেত্রে করাটা একদম ইজি। এটা একটা শর্টকাটে করে ফেলা যায়। শর্টকাটটা লিখে দিই, শর্টকাট। শর্টকাটটা কি হবে, যখন তোমার লবণটা 1 1 ভাবে দেওয়া থাকবে, যেমন এখানেও ধরো 1 আছে, এখানেও 1 আছে, তখন তুমি জাস্ট এক্সিস্টিং যে কেএসপিটা আছে, ধরো এই যে 1.81 ইন্টু 10⁻⁻, কত, 20 আছে না, এইটার সাথে জাস্ট যেই দ্রবণে ঘনমাত্রা দেওয়া থাকবে ওই ঘনমাত্রাটা দিয়ে জাস্ট তুমি ভাগ করে দিবা। এই 0.1 দিয়ে তুমি ভাগ করে দিবা। ভাগ করলে কত হয়, 1.8 হয় ইন্টু 10⁻⁻20। আর 0.1 মানে কিন্তু 10⁻⁻1, তো এটা উপরে যখন যাবে তখন 10 গুণ হবে, তাই না। এই যে 0.1 কে তুমি 10⁻⁻1 লিখবা না, তো -1টা যখন উপরে চলে যাবে তখন 10 হবে। সো আলটিমেটলি 1.81 ইন্টু 10⁻⁻19 হইতেছে তোমার রেজাল্টটা, যেটা হচ্ছে এই যে বি নাম্বারের সাথে মিলে যায়। তোমাদের কিন্তু এটাই আসবে, যেমন 1 1 যেগুলো থাকবে, যেমন এই যে সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, 1 1 যেগুলো আছে ওইগুলো থাকবে। বাট ওই যে 1 2 যেগুলো আছে এগুলো থাকবে না, কারণ ওইগুলো করতে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটর লাগে, বুঝছো, এখানে একটু ঝামেলা আছে। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তো আমাদের 1 1 গুলাই দিবে। বুঝতে পারছো শর্টকাটটা, জাস্ট যে কেএসপিটা থাকবে কেএসপি কে তুমি ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিবা, দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এটা কিভাবে হয়, এটা কিভাবে 0.1 দিয়ে ভাগ দিলাম। আর দ্রাব্যতা দেখো আগে যত ছিল এখন তার থেকে কি হইলো, সমায়ন প্রভাবে দ্রাব্যতা কমে যাইতেছে আলটিমেটলি। এখন এইটা আসলে কাজটা করে কিভাবে, হাউ ইট ওয়ার্কস। দেখো আমরা একটু আগে যে লবণটা দেখছি সেইখানে সিলভার নাইট্রেট ছিল, তাই না। সিলভার নাইট্রেট দ্রবণে তোমার দ্রাব্যতা বের করতে বলছে। সিলভার নাইট্রেট এটা কিন্তু লবণ, so এইটা হচ্ছে তীব্রভাবে ভেঙে সিলভার আয়ন প্লাস নাইট্রেটে পরিণত হবে। ওকে, এটার ঘনমাত্রা কত দেওয়া ছিল, 0.1। কত, 0.1। এটা ভাঙলো 0.1 হবে, যেহেতু এটা ঘনমাত্রা এত ছিল, সো এটা ভেঙে ভেঙে 0.1 0.1 হিসাবে হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই সিলভার নাইট্রেট দ্রবণে বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে, AgCl, ঠিক আছে। এইটা দ্রাব্যতা কত হবে, AgCl কিন্তু থাকে কিভাবে, Ag প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এখানে কমন আয়ন কোনটা বলতো, কমন আয়ন হচ্ছে আমাদের এই যে সিলভারটা, ঠিক আছে, এখানেও সিলভার এখানেও সিলভার। এখন আমি ধরে নেই যে এই সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারের নতুন দ্রাব্যতা S1, তো এইটাও S1, এইটাও S1, তাই না। যেহেতু ওইটা দ্রবণে আমাদের দ্রাব্যতাটা বের করতে হবে, সময় আনতে এমনই যে কোন একটা দ্রবণের মধ্যে তুমি ওই অন্য একটা দ্রবণের দ্রাব্যতা বের করতে চাইতেছো। এই যে এখানে যেটা বলছে যে সিলভার নাইট্রেটের দ্রবণে কত, তুমি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা সিলভার নাইট্রেট দ্রবণে বের করতে হবে, 1 মোলার সিলভার, 0.1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে বের করতে হবে। তো আমি এটা এখানে করলাম যে এই যে যেইটা তোমার যেটার ঘনমাত্রা দেওয়া থাকবে ওইটাকে তুমি শুরুতে লিখবা, আর যেটা তোমার কেএসপি দেওয়া থাকবে এটা তুমি নিচে লিখবা। এখন এই সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারের নতুন দ্রাব্যতা হচ্ছে এস। এখন নতুন দ্রাব্যতা S1 যেটা লিখছি, এটা দ্রাব্যতা তো শুধু S1 না, সিলভার এইখানে অ্যাড হওয়ার কারণে তার সাথে যে 0.1 মোলার যোগ হলো। ধরো আগে S1 ছিল, কিন্তু 0.1 তো হচ্ছে তুমি নতুন করে যোগ করছো, তাই না। ওই দ্রবণে অলরেডি কিন্তু সিলভার 0.1 মোলার আছে। সো 0.1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ তোমার নতুন দ্রাব্যতা হবে S1 প্লাস এস। ওকে, এইবার যদি তুমি কেএসপি বের করতে যাও, কেএসপি ইকুয়াল টু আমরা কি জানি, কেএসপি ইকুয়াল টু আমরা জানি যে সিলভার আয়ন তার সাথে হচ্ছে ক্লোরাইড আয়ন, এই দুইটা হচ্ছে তোমার গুণ করে দিতে হবে।
এইভাবে দেখতে পাইতেছো এখন যে নতুন দ্রাব্যতা হচ্ছে S1 প্লাস 0.1, কারণ 0.1 মোলার দ্রবণে তুমি এটা নিয়ে কাজ করতেছো। আচ্ছা, নতুন কেএসপিটা আমাদের কত হবে দেখো। সিলভারের ঘনমাত্রা কত? সিলভারের নতুন ঘনমাত্রা হচ্ছে S1 প্লাস 0.1। আর ক্লোরাইডের আয়নের ঘনমাত্রা কত? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে S1, সরি, নতুন ঘনমাত্রা হচ্ছে S1। এখন আলটিমেটলি কিন্তু তোমার কেএসপিটা সেম থাকবে। কেএসপি কেন সেম থাকবে? একটা জিনিস ভাই মাথায় রাখবা, কোন একটা দ্রবণের কেএসপি আমরা আগেই বলে নিছি, কেএসপি হচ্ছে একটা সাম্যদ্রুবক। এখন সাম্যদ্রুবকের মান শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, ঘনমাত্রা না, চাপ না, কোনো কিছু না। সাম্যদ্রুবকটা অবভিয়াসলি তোমার কি এর উপর ডিপেন্ডেন্ট? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। যেহেতু আমাদের এই যে ইয়াটা ছিল, ম্যাথটা ছিল, এটা বলছে যে কোন তাপমাত্রা, তার মানে তাপমাত্রাটা নির্দিষ্ট। যেহেতু তাপমাত্রা নির্দিষ্ট করে দিছে, তার মানে এইখানে তোমার কেএসপির ভ্যালু কোনো চেঞ্জ হবে না। বাকিটা চেঞ্জ হবে, ঘনমাত্রা চেঞ্জ হতে পারে, বাট কেএসপির ভ্যালু কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে না। কেএসপির ভ্যালু আগে যত ছিল এখনো ততই হবে। আগে ছিল 1.81 ইন্টু 10⁻⁻19। সো এখনো এটাই থাকবে এটার ভ্যালু। ওকে, সো এবার দেখো এটা কত হয়। 1.81 ইন্টু 10⁻⁻19 ইজ ইকুয়াল টু S1 এর সাথে S1 গুণ করো, S1 স্কোয়ার প্লাস প্লাস 0.1 এর সাথে যখন তুমি S1 গুণ করবা, তাহলে হচ্ছে 0.1 S1 হবে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, S1 এর ভ্যালুটা ছোট, তাহলে স্কোয়ার যখন তুমি এটাকে করবা তখন কিন্তু আরো ছোট হয়ে যাবে। তো আমরা কি করি, এই যে S1 স্কোয়ার যেটা আছে এটাকে বাদ দিয়ে দিই। সেটা বাদ, তো আমাদের আলটিমেটলি থাকতেছে এমন 0.1 S1 ইন্টু সমান সমান 1.81 ইন্টু 10⁻⁻19। ওকে, তো এবার দেখো S1 ইজ ইকুয়াল টু আমাদের কি দাঁড়াইতেছে, 1.81 ইন্টু 10⁻⁻19 বাই হচ্ছে 0.1। ওই যে শর্টকাট ভাইয়া করছিলাম, দেখো এখানে যে শর্টকাট, জাস্ট কেএসপি টাকে তার হচ্ছে ঘনমাত্রা দিয়ে ভাগ দিয়ে দিলাম। এইখানেও আমাদের সেম কাজটাই করছি, জাস্ট কেএসপি টাকে 0.1 দিয়ে ভাগ দিয়ে দিছি। তার মানে আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের শর্টকাটটাকে ইলাবোরেটলি কিভাবে করতে হয় সেটা জাস্ট বুঝে গেলাম। বুঝতে পারছো? যেভাবে করলে তুমি ম্যাথ কিন্তু করে ফেলতে পারবা। S1 এর ভ্যালু কিভাবে ছোট বুঝবা? দেখো এই যে 0.1 S যেটা আছে এই মানটাই অতিরিক্ত ক্ষুদ্র। এটা যখন এই যে আমরা বের করছিলাম, দেখো আলটিমেটলি আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ভ্যালুটা, সরি পরের কোশ্চেনটা ছিল। দেখো এইটার ভ্যালুটা, ধরো কোন একটা দ্রবণে যে আমি ঘনমাত্রাটা ইউজ করি, এখানে ঘনমাত্রা কিন্তু 0.1 ইউজ করা হইতেছে। এটা আমরা দেখতেছি অলরেডি ছোট। এটাকে যদি তুমি আরো স্কোয়ার করো তাহলে ঘনমাত্রাটা আরো ছোট হয়ে যাবে না? অবশ্যই ছোট হয়ে যাবে। তার মানে তোমাকে কি করতে হবে, যে S1 স্কোয়ারটা আমরা ওমিট করে দেবো। আমরা একাডেমিক যখন কোচিং করতাম বা একাডেমিকে যখন পড়তাম তখন কি করতাম, S1 স্কোয়ার প্লাস 0.1 S1 থাকলে আমরা বুঝতাম যে আসলে S1 এর ভ্যালুটা খুবই ক্ষুদ্র হবে এবং এটাকে আমরা বাদ দিয়ে দিতাম সবসময়। তো এইখানেও আমরা সেম কাজটাই করছি, জাস্ট S1 এর ভ্যালুটা বাদ দিয়ে দিছি। সো বাদ দিয়ে দেওয়ার কারণে আমাদের জাস্ট ক্যালকুলেশনটা এইভাবে হয়। বুঝতে পারছো? দ্রাব্য তো আমার বলছে ভালো লাগে না, এখন ভালো না লাগার কি আছে। ধরো কোনো কিছু থাকবে তোমার খুবই বোরিং, যেমন আমার কাছে ইন্টারমিডিয়েটে বিন্যাস সমাবেশ খুবই বোরিং লাগতো। মানে বুঝতাম না প্রথম দিকে, এই কারণে বোরিং লাগতো। তুমি যখন আস্তে আস্তে দ্রাব্যতাটা প্র্যাকটিস করবে, ধরো আজকে ক্লাসটা গিয়ে তুমি আবার নিজে একবার দেখলা, দেখার পরে হচ্ছে আবার সলভ করলা, তাহলে কিন্তু তোমার কাছে জিনিসগুলো ইজি হয়ে যাবে, তাই না? সো এই ছিল আমাদের সময়ায়নের প্রভাবে কিভাবে আমাদের দ্রাব্যতার পরিবর্তন হয়, এটা আমরা দেখলাম। আরেকটা এমসিকিউ দেখি, হ্যাঁ। এই এমসিকিউটা তোমরা করো, অনেকে ঘুমাই গেছে, ঘুমাইলে হবে না। এটাও দেখো, এই যে বেরিয়াম সালফেট BaSO4, এইটাও 1 দেওয়া আছে, এটাও 1 দেওয়া আছে। কিভাবে? ব্যারিয়াম 2 প্লাস আর হচ্ছে SO4 2 মাইনাস, দুইটাই কিন্তু একমল একমল করে দেওয়া আছে। সো 1 1 আছে, তো এটা দ্রাব্যতা কিভাবে বের করবা করো। এটার ভ্যালু কত হবে বলো তো? জাস্ট কেএসপি কে তুমি হচ্ছে ওই যে ঘনমাত্রা যত আছে তত দিয়ে ভাগ করে দাও। সো আমাদের কত হইতেছে, 1.1 ইন্টু 10⁻⁻10 বাই 0.1। কত হয়? 1.1 ইন্টু 10⁻⁻10 ইন্টু 0.1টা উপরে গেলে হচ্ছে 10 হয়। তার মানে 1.1 ইন্টু 10⁻⁹9। বুঝতে পারছি ভাইয়া?
হ্যাঁ, শ্রাবন্তী বলছে বুঝতে পারছি। ওকে, তো আমাদের হচ্ছে সময়ন প্রভাব নিয়েও আমরা বুঝে গেলাম। তোমাদের কিন্তু আগের স্লাইডটা রাখবে এইটা, শিমলা কি এটার কথা বলছো নাকি তার আগেরটার কথা বলছো? কে জানি বলছে আগের স্লাইডটা, আচ্ছা লামিয়া, লামিয়া বলছে। আচ্ছা এই যে এটা, এটা একবার তুমি একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের সমায়ন প্রভাব নিয়ে পড়াশোনাও শেষ। আমরা বুঝতে পারলাম পরীক্ষা তোমাদের এলএমএস এ হবে এবং এলএমএস এ ভাইয়া সব কোশ্চেন দেওয়া থাকবে। তারপরে হচ্ছে যে ক্লাসটা হইছে এটাও কিন্তু আপলোড দেওয়া হবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নেই। ওকে, এবার দেখো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ হিউজ একটা জিনিস। আয়ন শনাক্তকরণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি মুখস্থ করা লাগে। এলএমএস হচ্ছে দায়িত্বশীল যে ভাই আছে, জোবাইর ভাইকে বলবা যে ভাইয়া এলএমএস বা তোমাদের গ্রুপে আছে যেটা, তোমাদের সবাইকে এলএমএস এ অ্যাড করে নিবে। দেখো আয়ন শনাক্তকরণ প্রত্যেকটা আয়ন দেওয়া আছে আমাদের। গুরুত্বপূর্ণ যে আয়নগুলো আছে এই আয়নগুলোতে আমরা ফোকাস করব। দেখো কপার আয়নটা হচ্ছে আমরা শনাক্তকরণ কি দিয়ে করতে পারি, দুইটা জিনিস দিয়ে করতে পারি। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারি। তোমাদের কিন্তু এইটা রিটেনে আসতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসলে কিভাবে করে। যে কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করে তখন কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড তৈরি হয়। তার সাথে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, কপার হাইড্রোক্সাইড, যখন সবকিছু অ্যাড হয় তাহলে আলটিমেটলি তোমার এই যে টেট্টা অ্যামিন কপার সালফেট নামের একটা নীল বর্ণের, সরি, হ্যাঁ নীল বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়। এটা দিয়ে তুমি কপারের শনাক্তকরণ করতে পারো। সো কপারের শনাক্তকরণে যখন তোমাকে বলবে, ধরো তোমাকে এমসিকিউ আসলো যে কোন দ্রাবক বা কোন বিকারক ব্যবহার করলে কপারের শনাক্তকরণে তুমি নীল বর্ণ পাও, তখন কিন্তু তোমার উত্তর হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর যদি বলে লালচে বাদামি বর্ণ পদক্ষেপ উৎপন্ন করতে হলে কোন বিকারক লাগবে, তখন কিন্তু তোমার লিখতে হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? আবার দেখো আয়রন যেটা আছে, ফেরাস আয়নটা তুমি দুই ভাবে শনাক্ত করতে পারো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারো, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে করতে পারো। জাস্ট এই বিক্রিয়াগুলা মুখস্থ মানে একটু দেখে রাখতে হবে। তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলো আসলে মুখস্থ করার মতোই, বাট প্র্যাকটিস না করলে মুখস্থ হবে না, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আয়ন শনাক্তকরণ গুলো আমি তোমাদের একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম, যে কপার আয়ন, ফেরাস আয়ন কিভাবে শনাক্ত করা হয় তার বিক্রিয়া সহ দেওয়া আছে। তার পরবর্তীতে দেখো ফেরিক আয়ন, তারপরে সোডিয়াম আয়ন, এইটা খুব এমসিকিউ তে আসে যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয়। পটাশিয়াম পাইরো এন্টিমোনেট। পটাশিয়াম পাইরো এন্টিমোনেট দিয়ে যখন তুমি বিক্রিয়া করাবা তখন সাদা বর্ণের সোডিয়াম পাইরো এন্টিমোনেট উৎপন্ন হয়। ওকে, ক্লাসে পিডিএফ পাওয়া যাবে? ক্লাসে পিডিএফ হ্যাঁ পাওয়া যাইতে পারে, সমস্যা নাই। সো এইভাবে ফেরিক আয়ন তুমি দেখো তিনটা রিয়েজেন্ট দিয়ে ফেরিক আয়ন শনাক্ত করা যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তারপর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে। এটা আসে আবার যে ফেরিক আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ইউজ করলে তুমি রক্ত লাল বর্ণের পদক্ষেপ পাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার এমসিকিউ তে আসে। আবার দেখো এই ফেরিক আয়নের সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন লালচে বাদামি দেয়। আর ফেরাস আয়নের সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন সবুজ বর্ণের পদক্ষেপ দেয়। ফেরাসের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সবুজ বর্ণের পদক্ষেপ, ফেরিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এইটাও খুব এমসিকিউতে আসে যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়। নেসলার বিকারক, ঠিক আছে, নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। এখন এই নেসলার বিকারকটা তোমাকে কিন্তু এভাবে বলে দিতে পারে যে ক্ষারীয় টেট্টা আয়োডো মার্কিউরেট আয়ন যেটা, এটাই হচ্ছে তোমার মার্কিউরি, সরি নেসলার দ্রবণ যেটা। ক্ষারীয় কিভাবে, দেখো এই যে ক্ষারের সাথে তোমার এই যে এইটা যখন থাকে একসাথে তখন আমরা তাকে বলি নেসলা দ্রবণ। ওকে, সো নেসলা দ্রবণ কোনটা শনাক্তকরণে ব্যবহৃত হয়, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। আর তিনটা হচ্ছে তোমার ক্যাটায়নের শনাক্তকরণ এখানে দেওয়া আছে। যেমন ক্লোরাইড আয়ন শনাক্তকরণে এটা মনে রাখবা, ক্লোরাইড আয়ন শনাক্তকরণে লেড অ্যাসিটেট ব্যবহার করা হয়। যদি পরীক্ষায় আসে যে লেড অ্যাসিড মানে ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয় এবং কি বর্ণ পদক্ষেপ উৎপন্ন করে, তখন মনে রাখবা লেড অ্যাসিটেট দিয়ে ক্লোরাইড আয়ন শুধু শনাক্তকরণ হয়। এটা মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ আসতে পারে। আবার দেখো সালফেট আয়ন দিয়ে শনাক্তকরণের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সালফেট আয়ন যখন ব্যারিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তখন ব্যারিয়াম সালফেটের সাদা পদক্ষেপ তৈরি করে। এটা একটু লিখে দিই তোমাদের। ধরো সালফেট এইটা যখন ব্যারিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া, সরি, রিয়েক্ট করে তখন ব্যারিয়াম সালফেটে সাদা পদক্ষেপ তৈরি করে। এই সাদা পদক্ষেপটাতে যদি তুমি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও
তখন কিন্তু একটা দ্রবণীয় হয়ে যায়, ঠিক আছে? দ্রবণীয়, যদি দ্রবণীয় হয় তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে তোমার সালফেট আয়ন। কার্বনেটের ক্ষেত্রে কি হয়, বেরিয়াম কার্বনেট উৎপন্ন হয়, বাট এইটাতে তুমি আবার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা তখন কিন্তু ওই সাদা পদক্ষেপ দ্রবীভূত হবে না। দ্রবীভূত না হইলে হচ্ছে কার্বনেট আয়ন, আর দ্রবীভূত হইলে সালফেট আয়ন। বুঝতে পারছি আমরা? তো এই ছিল আমাদের আয়ন শনাক্তকরণ বিষয়ক কথাবার্তা, জাস্ট এগুলো একবার দেখবা। আর শুষ্ক পরীক্ষা যেগুলো আছে, যে সোডিয়াম সোনালী হলুদ বর্ণ দেয়, তারপর ক্যালসিয়াম ইটের মতো লাল দেয়, তারপর হচ্ছে ব্যারিয়াম গুলো অ্যাপেল গ্রিন কালার দেয়। তো শিখা পরীক্ষা যেগুলো আছে ওইগুলো হচ্ছে একবার দেখে নিয়ে আমরা মুখস্থ করে ফেলবো। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস, বা এই চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি এখানেই শেষ। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, এনি কোশ্চেন? তোমাদের এলএমএস এ এটা আপলোড দিয়ে দেওয়া হবে, ক্লাসে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই। আর উইকলিতে আমি যেখানে যেগুলো পড়াইছি এখান থেকে কোশ্চেন হইতে পারে। সো আশা করা যায় তোমরা এটা ভালো করে ক্লাসটা করছো, এবং আরেকবার হচ্ছে তোমাদের এলএমএস এর রেকর্ডিংটা দেখে নিবা। দেখে নিলে তুমি কিন্তু এটা সলভ করে ফেলতে পারবে। তোমাদের কোনো জানার কিছু আছে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। কিউএ অ্যান্সার বলতে? আচ্ছা ভাইয়া শোনো, এটা হচ্ছে তুমি ম্যানেজমেন্টে যারা আছে ওনাদেরকে কোশ্চেন করবা যে আসলে একদিনে তো দুইটা পরীক্ষা না, একদিনে একটা পরীক্ষা নেবেন। আমাকে হচ্ছে পড়া রিলেটেড কোশ্চেন করো, হ্যাঁ? বা হচ্ছে কিভাবে এডমিশনের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, কোন চ্যাপ্টার কি, এগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো। ম্যানেজমেন্টে তোমাদের যে এক্সিকিউটিভ ভাইয়ারা থাকবে ওনারা হচ্ছে কল দিয়ে তোমাদের ইয়ে নিবে। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব কি গ্রাম পার মিলিলিটার একটা হবে? অবশ্যই আপেক্ষিক গুরুত্ব ধরো 2 দেওয়া আছে, তার মানে এটা গ্রাম পার 2 গ্রাম পার মিলিলিটার, অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউবে এটাকে বলা যায়। ঠিক আছে, আরেকজন কোশ্চেন দিছে পরীক্ষা দিব কোথায়, এলএমএস এ পরীক্ষা হবে, রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে। কোন জায়গায় বাধা পেলে তোমাদের হচ্ছে রিটিন, তোমরা এলএমএস এ যুক্ত হবে সবাই, বুঝছো? এলএমএস এ হচ্ছে তোমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, তুমি কোশ্চেনটা জাস্ট লিখে সেন্ড করবা, তোমাকে একদম ভালো ব্যাখ্যা সহ হচ্ছে অ্যান্সার দিয়ে দিবে। তোমাদের ভাইয়াকে বলবা যে ভাই আমাদের এলএমএস এ অ্যাড করে দেন সবাইকে। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।